আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় ভাই আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে যারা যারা আমাদের লাইভ ক্লাসটি দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্রপারলি শোনা যাচ্ছে কিনা। এবং যারা যারা আমাদের লাইভ ক্লাসটি দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কে কোথায় থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখছেন একটু কমেন্টের মাধ্যমে দ্রুত জানাবেন। কোথায় থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দ্রুত সময়ে। আজকে আমরা আমাদের পর্যায় সারণী অর্থাৎ থার্ড এক্সামের পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণীর উপর আমরা গাইডলাইন ক্লাস নেব। আমাদের পেইড ব্যাচের গ্রুপগুলোতে আমরা আমাদের যে ক্লাসগুলো আমরা আপলোড করে দিয়েছি, এখানে ক্লাস হয়েছে, দুটো করে ক্লাস আসছে, পর্যায় সারণী 1 এবং পর্যায় সারণী 2। এই দুটো ক্লাস আপনারা ভালোভাবে দেখবেন এবং সেই সাথে আমরা পুরো চ্যাপ্টারের উপর আমরা অ্যানালাইসিস ক্লাস নেব এবং এই ক্লাস থেকে আপনারা কি পড়বেন, কতটুকু পড়বেন, কোন কোন লাইনগুলো পড়বেন আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা থেকে আমরা সব কিছুই গুছিয়ে দিচ্ছি। অল্প সময়ের জন্য আমরা লাইভটি কন্টিনিউ করব। এই জন্য যারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি দ্রুত সময়ে যুক্ত হবেন এবং যারা যুক্ত হয়েছেন একটু প্রপারলি জানাবেন যে কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আমাদের যে গ্রুপগুলো আছে পেইড ব্যাচের গ্রুপ, আমরা প্রত্যেকটা গ্রুপে আমরা লিঙ্কটা শেয়ার করে দেই, তাহলে সবাই দেখতে পাবে। ওকে, যারা যারা এখনও যুক্ত হননি দ্রুত সময় আমরা লাইভে যুক্ত হব। আজকে চমৎকার আমরা কিছু তথ্য দিব আপনাদেরকে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। সুতরাং যারা যারা এখনও যুক্ত হননি আমরা দ্রুত সময় যুক্ত হয়ে যাব। আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাস থেকে দেখা যাবে যে অনেকগুলো প্রশ্ন সরাসরি ইনশাল্লাহ আমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু কমন পাবেন। তো এই জন্য আপনাদের উচিত হবে রেগুলারিটি মেনটেন করে আমাদের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো করা এবং পাশাপাশি আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই থেকে, এই কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা আপনাদের কাছে দেখে এই বইটা নিয়মিত স্টাডি করার মধ্য দিয়ে আপনাদের 19তম নিবন্ধনের স্কুল কলেজের কেমিস্ট্রির যে পূর্ণাঙ্গ প্রস্তুতি এটা কিন্তু ইনশাল্লাহ সম্পন্ন হবে। এই জন্য আপনাদের উচিত হবে নিয়মিত স্টাডি করা, লাইভ ক্লাসগুলো দেখা এবং আমাদের নিয়মিত টপিক ভিত্তিক যে এক্সামগুলো আছে এক্সামগুলোতে অংশগ্রহণ করে নিজেদেরকে যাচাই করা। যারা যারা আছেন এই মুহূর্তে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনারা যারা যুক্ত আছেন অনেকেই যুক্ত আছেন। শুভ, বাকালি, সৌরভ ভাইয়া আছেন আমাদের সাথে নরসিংদী থেকে। রুমানা রাজীব আপু বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাঁশরী রায় বাঁশরী বলেছেন আদাব স্যার। আদাব। SM শফিক ইসলাম বেলকা সুন্দরগঞ্জ থেকে, থ্যাংক ইউ সো মাচ। মাইশা মঈন আপু আমাদের রাজশাহীর আপু, রাজশাহী থেকে আছেন। আচ্ছা, অনেকেই আছেন যুক্ত আছেন। রাশেদুজ্জামান রাসেল বলেছেন সার্কুলার কবে স্যার? সার্কুলার ঈদের পরে হবে ইনশাল্লাহ, এর জন্য দ্রুত নিজেকে গুছিয়ে নিতে হবে। আচ্ছা, অনেকেই যুক্ত আছেন, আপনারা যুক্ত থাকুন। আমরা আমাদের টপিক ভিত্তিক এক্সপ্লেনেশনের যে গাইডলাইন ক্লাসটা আছে, অর্থাৎ আমরা ক্লাসগুলো কিন্তু আপনাদের পেইড ব্যাচের গ্রুপে কিন্তু নিয়মিত আমরা দিচ্ছি। আপনাদের পিডিএফটা বাকি আছে, আমরা পিডিএফটা আজকে রাতে দিব। আমাদের পেইড ব্যাচের যে পিডিএফটা, এই পিডিএফটা ফরম্যাটিং করা ছিল না, পিডিএফটা আজকে রাতে দিব। আজকে রাতে পিডিএফ দেখবেন, কালকে সারা দিন দেখবেন, কাল রাতে আপনাদের পরীক্ষাটা হবে। যেহেতু আমাদের গাইডলাইন ক্লাসটা আজকে মোটামুটিভাবে আজকে আমরা করলাম, আজকে আমরা গাইডলাইন ক্লাসটা নিচ্ছি আর আগামীকাল দিনের বেলা আমরা কোশ্চেন আপলোড দিব। আপনি 19 তারিখের আগ পর্যন্ত, অর্থাৎ 19 তারিখে যেহেতু আমাদের নতুন আরেকটা চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে, এই নতুন চ্যাপ্টারের পরীক্ষার আগ পর্যন্ত যেহেতু সময় পাচ্ছেন, মোটামুটি 3 থেকে 4 দিন করে প্রত্যেকটা পরীক্ষার জন্য সময় পাচ্ছেন। এই জন্য আপনার উচিত হবে এই 3 থেকে 4 দিন প্রপারলি কাজে লাগানোর মধ্য দিয়ে আপনাকে কিন্তু এখান থেকে পুরো একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে, চ্যাপ্টার ওয়াইজ পূর্ণাঙ্গ প্রস্তুতি নিলে কিন্তু ছোটো ছোটো করে আপনার প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ হবে তখন কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসটাও কিন্তু আপনার শেষ হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই জন্য আমাদের যে
প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে পরীক্ষাগুলো আছে এগুলো আপনাকে খুবই গুরুত্ব সহকারে আপনাকে কিন্তু এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা, অনেকেই আছেন। সুবাইতা ইসলাম ভাইয়া বলেছেন আমি মিরপুর থেকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। সিজু আহমেদ চাপাই নবাবগঞ্জ থেকে, এই সিজু ভাইয়া ম্যাঙ্গো পাঠাতে হবে। চাপাই নবাবগঞ্জের ভাইয়া সিজু আহমেদ ভাইয়া ম্যাঙ্গো পাঠাতে হবে। আচ্ছা, এমডি নয়ন হাসান ভাইয়া বলেছেন ঠাকুরগাঁও থেকে, ঠাকুরগাঁও লিচু আছে, লিচু লিচু পাঠাতে হবে ঠাকুরগাঁয়ের ভাইয়া এমডি নয়ন হাসান। মোহাম্মদ আব্দুল বরাত সাজু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমরা সালাম বিনিময় শেষে এখন আমরা আমাদের লাইভ ক্লাসে চলে যাব। সবাই আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা বের করুন। যাদের কাছে বই আছে আপনারা আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা বের করুন, আর যাদের কাছে আমাদের ফিজিক্যাল সায়েন্স সলিউশন বইটা আছে আপনারা কেমিস্ট্রি পার্টের যে পর্যায় সারণী চ্যাপ্টার আছে এখান থেকে আপনাদের কেমিস্ট্রির স্কুলের প্রস্তুতি হয়ে যাবে। দুটো বই যাদের কাছে আছে যে কোনো একটা বের করলেই হবে। আর যাদের কাছে শুধু ফিজিক্যাল সায়েন্স আছে আপনারা ফিজিক্যাল সায়েন্স সলিউশন বইটা বের করবেন, এবং যাদের কাছে আপনাদের আমাদের এই কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা আছে এই কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা আপনারা বের করতে পারেন। কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই এইটা কিন্তু আমাদের এই বইয়ের পৃষ্ঠা নম্বর অনুযায়ী কিন্তু আমরা পরীক্ষা দিচ্ছি। নজরুল ইসলাম রাকিব ভাইয়া পটুয়াখালী থেকে, ওকে, ওয়েলকাম। আচ্ছা, তার আগে আমরা একটু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এই যে আমার কাছে একটা বই আছে টিউটর নিবন্ধন ডাইজেস্ট, আপনাদের 60 মার্কের জেনারেল পার্টের প্রস্তুতির জন্য আমরা একটা বই খুঁজতেছিলাম দীর্ঘদিন যাবৎ। তো বাজারে অনেকগুলো বই আছে কিন্তু আননেসেসারি অনেক কিছু টপিক আছে যেই টপিকগুলো আমাদের প্রয়োজন নেই, কিন্তু যেহেতু আমাদের এখানে মাত্র 60 মার্কের আমাদের জেনারেল পার্টের জন্য প্রস্তুতি নিতে হবে, এই জন্য আমরা এমন একটা বই খুঁজতেছিলাম যেই বইটা আমরা সিলেক্ট করে প্রত্যেকটা টপিক থেকে আমরা আমরা যেরকম করে জেনারেল পার্টের জন্য আমরা আমাদের গাইডলাইন আমাদের কেমিস্ট্রি পার্টের জন্য যেরকম আমরা গাইডলাইন ক্লাস নিচ্ছি, সিমিলার ওয়েতে আমরা আমাদের যে কোনো একটা বই সিলেক্ট করার মধ্য দিয়ে আমরা জেনারেল পার্টের জন্য একদম প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে বাংলা ইংলিশ ম্যাথ জিকের আমরা কিন্তু প্রতিদিনের টপিক ভিত্তিক অ্যানালাইসিস করার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা এক্সাম ব্যাচ চালু করতেছি। আমাদের যারা ভাইয়া আপু আছেন বা আমাদের পেজের অনেকেই ফলোয়ার আছেন বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা 19তম নিবন্ধনে আপনারা এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটা ছোট্ট আয়োজন করতে চাচ্ছি জেনারেল পার্টের জন্য। তো এই উদ্দেশ্যে আমরা এই নিবন্ধন ডাইজেস্ট বইটাকে প্রাথমিকভাবে চয়েস করেছি। যেই বইটা আপনাদের কারো কাছে যদি থাকে আপনারা এটি কমেন্টের মাধ্যমে জানাবেন যে বইটা সংগ্রহ করেছেন কিনা, বা এই বইটাতে আপনাদের যারা সংগ্রহ করেছেন বইটা কেমন লেগেছে, এই বইটা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন যদি বইটা সম্পর্কে আপনারা জেনে থাকেন। যাদের সংগ্রহে আছে আপনারা জানাতে পারেন, আর যাদের সংগ্রহে নাই আমরা এইটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমরা এই বইটা নিয়ে আসছি, এই বইটাকে নিয়ে আমরা আরও অ্যানালাইসিস করব। দেন যদি আমাদের মনে হয় যে না 60 মার্কের প্রিপারেশন এই বই থেকে আমাদের পূর্ণাঙ্গভাবে এখান থেকে আমাদের প্রস্তুতি নেওয়া সম্ভব, তখন আমরা এই বইটাকে সিলেক্ট করে এই বইয়ের পৃষ্ঠা নম্বর ধরে ধরে আমরা আপনাদেরকে একদম 60 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য একদম এখান থেকে যা যা পড়তে হবে সব কিছু আমরা গুছিয়ে দিব ইনশাল্লাহ। যাদের কাছে বইটা আছে কমেন্টের মাধ্যমে জানাবেন বইটা কেমন হয়েছে, আর যাদের কাছে বই নাই আমরা নিজেরাই আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের পেজের মাধ্যমে। আমরা কয়েকদিন সময় নিচ্ছি, এই বইটার উপর আমরা অ্যানালাইসিস করব। দেন আশা করি আমরা একটা ভালো বই থেকে আমরা একটা পূর্ণাঙ্গ 60 মার্কের প্রস্তুতির জন্য ইনশাল্লাহ আমরা একটা এখানে ছোটোখাটো আমরা একটা অল্প ফির মাধ্যমে মানে সীমিত ফি এর মাধ্যমে আমরা যেরকম 300 টাকা ফি নিয়েছি এখানে আনলিমিটেড আমাদের গাইডলাইন ক্লাসগুলো হচ্ছে, সিমিলার ওয়েতে আমরা এখানে 70 দিনের একটা স্টাডি প্ল্যান করে আমরা জেনারেল পার্টের উপর আমরা এই 60 মার্কের প্রস্তুতি ইনশাল্লাহ আমরা গুছিয়ে দিব। সবার জন্য শুভকামনা থাকবে। আমরা এখন আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই থেকে আমরা আমাদের টপিক ভিত্তিক পর্যায় সারণীর উপর যে গাইডলাইন ক্লাস নেওয়ার কথা সেটা আমরা এখন শুরু করব। যাদের কাছে বই আছে আপনারা বের করুন। ওকে, ঠিক আছে। আমরা আমাদের থার্ড এক্সাম চলতেছে, অনেকেই এখনও শুরু করেননি পড়াশোনা, আর যারা পরীক্ষা দিচ্ছেন ম্যাক্সিমাম এখানে অনেকেই ভালো করতেছেন। তো যারা ভালো করতেছেন তাদের জন্য শুভকামনা। আর যারা এখান থেকে মোটামুটিভাবে দেখা যায় যে 50% মার্ক ক্যারি করতে পারছেন,
সমস্যা নাই, আপনারা নিয়মিত স্টাডি করবেন, তাহলে দেখবেন যে এই 50% মার্ক ইনশাল্লাহ 70-তে যাবে, এরপরে আপনাদের 80-তে যাবে, 90-তে যাবে, এরকম করে বাড়তে থাকবে আপনাদের। তো এই জন্য আপনাদের পড়তে হবে, না পড়লে তো হবে না। নিয়মিত যদি স্টাডি করেন তাহলেই না হয় পারবেন, নিয়মিত স্টাডি না করলে তো পারবেন না। ওকে, আমাদের থার্ড এক্সাম, আমাদের পেইড ব্যাচ অ্যান্ড এক্সাম ব্যাচের যে কোর্স প্ল্যান, এটা আমাদের আজকে 17 তারিখ, 17 মে। 17 মেতে আমাদের এক্সাম 3 অনুষ্ঠিত হবে। এটা স্কুল কলেজ অর্থাৎ আমাদের সহকারী শিক্ষক এবং প্রভাষক প্রদর্শক 3টা পদের জন্য যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন কেমিস্ট্রি থেকে, তাদের জন্য এই অধ্যায়টা কিন্তু কমন, অর্থাৎ বোথ চ্যাপ্টার, মানে সহকারী শিক্ষক, প্রভাষক, প্রদর্শক সবার জন্যই। আমাদের এই পিরিয়ডিক টেবল থেকে 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় এখান থেকে 4টা প্রশ্ন কমন ছিল, 4টা প্রশ্ন কমন ছিল এই 49 বিসিএস পরীক্ষায়। এই জন্য আমাদের এই পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল, এটা কিন্তু আমাদের আরেকটা চ্যাপ্টার আছে, আমরা এই চ্যাপ্টারটা একটু দেখাই। সেটা হলো আমাদের এখানে আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হলো এক্সাম 9। এক্সাম 9 এখানে দেখেন শুধুমাত্র কলেজের জন্য একটু বেশি পড়া। আমরা আগেই বলেছিলাম যারা কলেজে অর্থাৎ প্রভাষক এবং প্রদর্শকে যারা প্রস্তুতি নেবেন, কলেজ মানে প্রভাষক এবং প্রদর্শক। তো এখানে দেখেন আমাদের আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হলো যে কমন এলিমেন্টস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্ট কম্পাউন্ডস উইথ অ্যাপ্লিকেশন, অর এটাকে বলা হয় গ্রুপ কেমিস্ট্রি। গ্রুপ কেমিস্ট্রি মানে আমাদের গ্রুপ 1-এর 1-এর এ, 2-এর এ, 3-এর এ, 4-এর এ, অর্থাৎ গ্রুপ 1 থেকে গ্রুপ 18 পর্যন্ত যে আমাদের এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলো থেকে আমাদের সিলেক্টেড কিছু কম্পাউন্ডস আছে, কিছু যৌগ আছে, সেই যৌগের কেমিস্ট্রি নিয়ে আমাদের কিছু আলোচনা করতে হয়, যেটা আমরা আমাদের এই যে এক্সাম 9-এ পাবো। এই জন্য আপনারা যারা কলেজের প্রিপারেশন নিতে যাচ্ছেন, বেসিক্যালি আপনারা যারা কলেজের প্রিপারেশন নিতে যাচ্ছেন, আপনারা এই চ্যাপ্টারটা ডিপলি পড়বেন, অর্থাৎ আমাদের যে পিরিয়ডিক টেবল পর্যায় সারণীর চ্যাপ্টারটা ডিপলি পড়বেন। এইটা পড়লে আপনাদের এই চ্যাপ্টারের অনেকাংশেই হয়ে যাবে, এখানে নতুন করে কোনো কিছু পড়তে হয় না। তবে আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইতে দেখবেন যে বিশাল বড় আলোচনা আছে, তো সেখানে সব পড়তে হবে না, কি পড়তে হবে আমরা এগুলো গুছিয়ে দিব। ক্লাসের মধ্যে যা পড়াবো ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন পড়বে, কারণ বিগত 49 বিসিএস পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে যে প্রশ্নটা হয়েছিল, সমস্ত প্রশ্নগুলো আমাদের বই থেকেই হয়েছিল। এই জন্য আমরা যেহেতু এখানে বইয়ের বিন্যাস নিয়ে কাজ করি, প্রশ্নের বিন্যাস এভরিথিং, আমরা সব কিছুই যেহেতু এখানে প্রশ্ন বিশ্লেষণ করি, ইনশাল্লাহ এখান থেকে আপনারা বেস্ট আউটপুট পাওয়ার জন্য যা যা প্রশ্ন আপনাদের পড়া দরকার আমরা সেগুলো এখন হাইলাইটস করে দিব, সেই টপিকগুলো আমরা মার্ক করে দিব। আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকুন। তবে ক্লাসটা থেকে বেনিফিটেড হতে চাইলে আপনাকে একদম লাইভের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ প্রত্যেক সেকেন্ডে এখান থেকে অনেক মজার কিছু ইনফরমেশন আপনারা পাবেন, যেটা আপনাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এই মুহূর্তে আসেন আমাদের লাইভটি শেয়ার করে দিই ক্লাসের শুরুতে, কারণ পরবর্তীতে শেয়ার করে দেওয়া ঝামেলা। আমরা দ্রুত সময়ে শেয়ার বাটনে ক্লিক করে আমরা লাইভটি শেয়ার করে দিই। আর যাদের কাছে বই আছে পর্যায় সারণী চ্যাপ্টারটা বের করি, এবং এই বের করার মধ্য দিয়ে আমরা আমাদের এখন গাইডলাইন ক্লাসে কী কী পড়তে হবে সেইখানে আমরা একটু চলে যেতে চাই। দ্বিতীয় অধ্যায় পর্যায় সারণী, এই দ্বিতীয় অধ্যায় পর্যায় সারণী যাওয়ার আগে আমরা অ্যাট এ গ্লেন্স এই অধ্যায় থেকে আমাদের যেই প্রশ্নগুলো আসছে আমরা কি সেগুলো দেখব না? অবশ্যই দেখব। সেই প্রশ্নগুলো কি কি আমরা সেগুলো এখন আমরা মার্ক করে দিচ্ছি, সেই প্রশ্নগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। দেখেন, প্রথমত আমাদের যাদের কাছে বই আছে কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই, 49 বিসিএস পরীক্ষার প্রশ্ন সকল এডিশনের বইতে শেষের দিকে দেয়া আছে। শেষের দিকের যে প্রশ্নটা দেয়া আছে এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজার একটা প্রশ্ন ছিল যে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলসমূহকে চ্যালকোজেন মৌল বলা হয়। এই যে চ্যালকোজেন মৌল সম্পর্কে পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়েছিল। এই যে চ্যালকোজেন যে মৌল, আমাদের দেখেন পর্যায় সারণীর আমরা বিভিন্ন ধরনের গ্রুপ পড়ব, এই গ্রুপগুলোর কিন্তু সুনির্দিষ্ট কিছু নাম আছে, এগুলো আমরা পড়ব। দেখেন এখান থেকে প্রশ্ন হয়েছিল চ্যালকোজেন যে মৌল একদম কমন, কিন্তু অনেক সময়
রেগুলারিটি মেনটেন করে স্টাডি না করার কারণে এই জায়গাগুলো থেকে আমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলেও আমরা টেনশনে আমরা অল্প সময়, যেহেতু আমাদের মাত্র 120 মিনিটের মতো সময় আমরা পরীক্ষার হলটাতে অবস্থান করি, কিন্তু এখানে 200টা প্রশ্নের উত্তর করতে হয়। তো এতগুলো প্রশ্নের উত্তর করব মাত্র 120 মিনিটে, মানে 2 ঘন্টায় 200 মার্কের প্রস্তুতি। এখানে আমাদের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর করাটা এটা খুব ডিফিকাল্ট একটা মোমেন্ট এখানে হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা যেটা করব যে আমরা যদি খুব ভালো করে এই প্রিপারেশন নেই, তাহলে কিন্তু আমরা এইখান থেকে যতই কঠিন প্রশ্ন হোক না কেন আমরা স্বল্প সময়ে সেগুলোর উত্তর করতে পারবো। এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। দেখেন দ্বিতীয় যে প্রশ্ন ছিল, এখানে আন্তঃহ্যালোজেন যৌগ, আমরা এগুলোর এলাবোরেট ডিসকাশন শিখব ক্লাসের মধ্যে। আন্তঃহ্যালোজেন যৌগ মানে যে হ্যালোজেন যৌগগুলো শুধু নিজেদের মধ্যেই গঠন হবে, অর্থাৎ 2টা এলিমেন্ট বা 3টা এলিমেন্ট বা যাই হোক না কেন সবগুলোই যদি এখানে আমরা কি পাই, হ্যালোজেন এলিমেন্ট পাই, সেটাকে বলবো আমরা আন্তঃহ্যালোজেন যৌগ। তাহলে এটাও কিন্তু আমাদের পর্যায় সারণীর অন্তর্ভুক্ত একটা প্রশ্ন ছিল। এরপরে দেখেন এখানে আমাদের আরেকটা প্রশ্ন ছিল পর্যায় সারণী রিলেটেড, সেটা হলো অক্সিজেনের অ্যালোট্রোপ। এখানে একটা টার্নিং পয়েন্টের একটা টার্ম ছিল, আমরা সবসময় বলি, দেখবেন যে আমাদের যে বইগুলো আছে এই বইয়ের ফরম্যাটিং করার সময় আমি খুব সুন্দর করে এমন কিছু টার্ম এখানে ইউজ করেছি যে টার্মগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন এইখানে অ্যালোট্রোপ মানে বহুরূপতা। অ্যালোট্রোপ মানে কি? বহুরূপতা। অ্যালোট্রোপ মানে বহু, এই যে এখানে দেয়াই আছে অ্যালোট্রোপ। এই অ্যালোট্রোপ শব্দের অর্থ হলো বহুরূপতা। এখন আপনি বলেন তো, যিনি অ্যালোট্রোপ শব্দটা জানেন না, এই যে অ্যালোট্রোপ শব্দটা জানেন না, তিনি কি কখনো অক্সিজেনের এই যে অ্যালোট্রোপ বের করতে পারবেন? এটা তো সম্ভব নয়, কারণ আপনার প্রশ্নই যদি আপনি না বুঝতে পারেন তাহলে উত্তর কীভাবে করতে পারবেন? এটা তো সম্ভব না। এই জন্য আপনাকে প্রশ্নের গভীরে গিয়ে প্রশ্ন আগে বুঝতে হবে। এই প্রশ্ন বোঝার জন্য দেখেন প্রত্যেকটা আমাদের গুরুত্বপূর্ণ কেমিস্ট্রির যে টার্মগুলো আছে, ইংলিশ টার্মগুলো আছে, এগুলো কিন্তু আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইতে আমরা সুন্দর করে আমরা বাংলাও দিয়েছি, ইংলিশেও দিয়েছি। বাংলার পাশাপাশি প্রত্যেকটা টার্মের দেখবেন যে প্রত্যেকটা প্রশ্নের এখানে ইংলিশ টার্মগুলো খুব সুন্দর করে আমাদের প্রত্যেকটা সেকশনে কিন্তু আমরা আলোচনা করেছি। এই জন্য আপনার উচিত হবে আমাদের বইটাকে ফলো করা। কারণ আপনি শুধু বাংলা পড়লেন আর পরীক্ষায় যে এরকম 49 বিসিএস পরীক্ষা, দেখেন এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন, এটা কিন্তু এমনি মানে প্রশ্ন সেট করা হয়নি। এখানে অ্যালোট্রোপ শব্দটা আসছে, এরকম কেমিস্ট্রির তো অনেকগুলো আমাদের ইংলিশ টার্ম আছে। ইংলিশ টার্মগুলো বোঝার জন্য আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা আপনাকে ফলো করতে হবে, তাহলে সমস্ত ইংলিশ টার্ম জানবেন এবং পাশাপাশি বাংলায় কিভাবে আপনি উত্তর করতে পারবেন সেটার কিন্তু এলাবোরেট আলোচনা আছে আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইতে। তাহলে আমরা এখন এই যে দেখেন অক্সিজেনের অ্যালোট্রোপ মানে অক্সিজেনের বহুরূপতা সম্পর্কে এখানে আলোচনা করা আসছে। আমরা এখানে প্রশ্নগুলো বুঝাবো না, কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি যে এখানে এখন পর্যন্ত 3টা প্রশ্ন আসছে, আমাদের আরও প্রশ্ন আসছে। আমরা বলছি যে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, অনেক 100টা প্রশ্নের মধ্যে যদি 5টা প্রশ্ন পান, 4টা প্রশ্ন পান, হিউজ প্রশ্ন এখানে। তো এই জন্য আমরা এই চ্যাপ্টারটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন, এটাকে আপনাকে বোঝার জন্য আমাদের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। আর বাংলাদেশে প্রশ্নের অথেন্টিক অ্যানালাইসিসের জন্য আমাদের যে এই প্ল্যাটফর্মটা আছে, আমরা কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই থেকে আমরা যে ক্লাসগুলো নেই, এইগুলো আপনারা অনন্য, এইগুলো অন্য কোথাও আপনারা কখনোই পাবেন না। তো আমাদের দেখেন আমাদের যে চতুর্থ প্রশ্ন, পর্যায় সারণীর 18 নং গ্রুপে নিম্নের কোন মৌলটি অবস্থিত? তার মানে আমাদের গ্রুপ ভিত্তিক যে মৌলের যে অবস্থানগুলো আছে 18 নং গ্রুপ, দ্যাট মিনস আমরা সেটাকে কি বলবো, যে নিষ্ক্রিয় গ্যাস বলবো বা বিরল গ্যাস বা অভিজাত গ্যাস। তো এই যে নিষ্ক্রিয় গ্যাস, এই যে নিষ্ক্রিয় গ্যাসের যে এলিমেন্টগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাসের মৌলসমূহগুলো আছে, এই নিষ্ক্রিয় গ্যাসসমূহ মৌলের যে নামগুলো, এগুলো আমাদের মনে রাখতে হবে এবং সেই জায়গা থেকে দেখেন আর বারবার প্রশ্ন আসতেছে। ওকে, 4টা প্রশ্ন চলে গেল। আমরা দেখি আরও কোনো প্রশ্ন আছে কিনা এখান থেকে। আই হোপ এখান থেকে আরও অনেকগুলো প্রশ্ন আসছে। 4টা প্রশ্ন পেলাম, আপনারা গুনে গুনে রাখবেন, এগুলোর প্রয়োজন আছে। কেন আপনারা পড়বেন? আচ্ছা, এই যে দেখেন আমাদের রেডিও থেরাপিতে ব্যবহার করা হয় কোনটি? আমাদের এই যে 18 নং গ্রুপে অবস্থিত, অর্থাৎ পর্যায় সারণীর 18 নং গ্রুপে অবস্থিত আমাদের যে এলিমেন্টগুলো আছে, এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট জানবো, সেটাকে বলবো আমরা রেডন। এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এই রেডনকে আমরা রেডিও থেরাপিতে ইউজ করি। এই যে দেখেন আমাদের পর্যায় সারণীর গ্রুপ ভিত্তিক যে মৌলসমূহ আছে সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো আসতেছে এবং এটা যে ইউজেস, প্রত্যেকটা গ্রুপের
যে মৌলসমূহ আছে এবং সেটার যে ইউজেসগুলো আছে, এই ইউজেসগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়। এবং দেখেন এখান থেকে আমরা 5টা প্রশ্ন পেলাম। এরপরে এখান থেকে দেখেন 14 নম্বর যে প্রশ্নটা, ল্যান্থানাইটস মৌল কয়টি? তাহলে ল্যান্থানাইটস মৌল আমরা জানি যে এই যে অ্যাক্টিনাইট সিরিজ আছে এবং ল্যান্থানাইট সিরিজ আছে। এই অ্যাক্টিনাইট সিরিজ এবং ল্যান্থানাইট সিরিজের যে মৌলগুলো আছে দেখেন সেখান থেকে কিন্তু সরাসরি আমাদের প্রশ্ন কমন পড়ছে। তার মানে গ্রুপ ভিত্তিক মৌলসমূহের যে বিন্যাস, এখান থেকে আপনি যদি স্টাডি করেন আপনি মোটামুটিভাবে এখান থেকে 1-2টা প্রশ্ন কমন পাবেন। তবে আমরা এখন পর্যন্ত এখান থেকে 5টা প্রশ্ন কমন পেয়েছি। তাহলে আমরা 14 নং প্রশ্ন থেকে আমরা যেটা বুঝতে পেলাম যে ল্যান্থানাইটস মৌল, দ্যাট মিনস আমাদের গ্রুপ ভিত্তিক মৌলসমূহের যে সংখ্যার বিন্যাস থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। তাহলে 5টা প্রশ্ন পেলাম। এরপরে দেখেন আমরা এখান থেকে 15 নম্বর যে প্রশ্ন, পর্যায় সারণীর যে মৌলসমূহের যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, এই যেখানেই ব্যতিক্রম সেখানেই কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতে দেখা যায়। তাহলে ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাস কোথায় দেখতে পাওয়া যায়? আমরা পর্যায় সারণীর মধ্যে এই যে যত ইলেকট্রন বিন্যাসের যে কারুকার্য, এই সমস্ত এই যে রঙ্গলীলা আমরা কিন্তু এই কেমিস্ট্রির পর্যায় সারণীতে দেখতে পাই। তাহলে এখন পর্যন্ত আমরা 6টা প্রশ্ন পেলাম, যেই প্রশ্নটা কিন্তু আমরা সবগুলো পর্যায় সারণী থেকে কমন পেয়েছি। 6টা প্রশ্নের পরে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এগুলো, কারণ আমি এই যে প্রশ্নের বিন্যাস এগুলো খুব সুন্দর করে আপনাদের জন্য এইগুলো বিন্যাস করেছি যাতে আপনি খুব সহজেই এই প্রশ্নগুলো বুঝতে পারেন। দেখেন 6টার পরে 7 নম্বর প্রশ্নে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এখানে বলা হয়েছে। আমরা এটাও কিন্তু এই যে পর্যায় সারণীর তড়িৎ ঋণাত্মকতা, তারপরে হলো আমাদের যে আরও যে অন্যান্য যে পিরিয়ডিক প্রপার্টিগুলো আছে, বিশেষ করে আমাদের যে কর্ণ সম্পর্ক, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই যে বিভিন্ন ধরনের যে পিরিয়ডিক প্রপার্টিগুলো আছে, মানে পর্যায়ভিত্তিক যে ধর্মগুলো আছে, সেখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। তার মানে আমরা এখন পর্যন্ত প্রশ্ন পেলাম 7টা প্রশ্ন পেলাম। একটা অধ্যায় থেকে 7টা প্রশ্ন পাওয়া বিসিএস পরীক্ষার মতো পরীক্ষা, এটা তো খুবই মানে চমৎকার একটা বিষয়। এবং দেখেন আমি দেখাচ্ছি এখান থেকে 17 নম্বর আরেকটা প্রশ্ন ছিল, নিচের কোন জৈব যুগলের মধ্যে কর্ণ সম্পর্ক রয়েছে? দেখেন এই যে কর্ণ সম্পর্ক আমরা জানি এটাও কিন্তু একটা পিরিয়ডিক প্রপার্টি বা পর্যায়ভিত্তিক ধর্ম। এই পর্যায়ভিত্তিক ধর্ম থেকেও কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন কমন ছিল। তার মানে এখন পর্যন্ত প্রশ্ন পেলাম কয়টা? 8টা। আমি শুরুতে বলেছিলাম 4টা, তার মানে 4-এর দিকে হলো 8টা। আমি জানি না আরও আছে কি না, যদি থাকে আমরা দেখতে পাবো। ওকে, আচ্ছা দেখেন এইখানে আমরা আরও একটা প্রশ্ন পেয়েছি, সেটা হলো যে নিচের কোনটি মিশ্র অক্সাইড? আমরা বিভিন্ন ধরনের এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, টি ব্লক এলিমেন্ট, এই যে পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে নর্মালি আমরা বিভিন্ন ধরনের যে অক্সাইড আছে সেই অক্সাইডের যে শ্রেণীবিন্যাসটি আমরা এখানে পর্যায় সারণীতে আলোচনা করব। দেখেন সেখান থেকে আমরা আরও একটা প্রশ্ন কমন পেলাম, সেটা হলো মিশ্র অক্সাইড, যেটা আমরা পর্যায় সারণীর বিভিন্ন এলিমেন্টের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রশ্নগুলো দেখতে পাই। তাহলে পর্যায় সারণী থেকে আমরা 9টা প্রশ্ন কমন পেলাম। তারপরে দেখেন আরও একটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে 19 নম্বর প্রশ্ন, কোনটির সর্ববহিস্থ ইলেকট্রনের উপর সর্বাধিক ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কোনটার উপর সবচেয়ে বেশি যেখানে স্ট্রংলি কাজ করে? এই প্রশ্নটাও আসছিল। এই প্রশ্নটাও কিন্তু আমাদের কিসের উপর? আমাদের এই যে পর্যায় সারণীর যে ধর্ম আছে, এই পর্যায় সারণীর যে পিরিয়ডিক যে প্রপার্টিগুলো আছে সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন ছিল। তার মানে 10টা প্রশ্ন কমন পেলাম। আচ্ছা আরও কি আছে? একটা অধ্যায় থেকে 10টা প্রশ্ন আসছে, মানে চিন্তা করা যায়। আচ্ছা 10টা প্রশ্ন কমন পেয়েছি। আরও আছে কি না? আরও আছে, সেটা হলো, আচ্ছা এই প্রশ্নটা আমরা অন্য চ্যাপ্টারে দিয়ে দেই। আমাদের এই প্রশ্নটা আসছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয় এলিমেন্ট হিসেবে। আমরা সেখানে আইসোটোপ নিয়ে আলোচনা করব। তেজস্ক্রিয় যে আইসোটোপগুলো আছে, আমাদের বিভিন্ন এলিমেন্টের যে আইসোটোপগুলো আছে, সেই আইসোটোপ নিয়ে আমরা আলোচনা করব। এই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয় যে চ্যাপ্টার আছে সেখানে আমরা আলোচনা করব। তবে আমি কিন্তু আপনাদেরকে পর্যায় সারণী থেকে 10টা প্রশ্ন 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নে এসেছিল, সেগুলো কিন্তু অ্যানালাইসিস করে আপনাকে কিন্তু সমগ্র যে এই পিরিয়ডিক যে টেবলের যে ম্যাপটা আছে, কোশ্চেন ম্যাপ, এটা কিন্তু অ্যানালাইসিস করলাম। আশা করি এখান থেকে কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের চ্যাপ্টারে যাব। এই যে আলোচনা, এটার আমাদের প্রয়োজন আছে। এই আলোচনা না হলে আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের একটা
চ্যাপ্টার ম্যাপ থাকবে। এই চ্যাপ্টার ম্যাপ আপনি না বুঝলে এখান থেকে প্রস্তুতি নিতে পারবেন না। শুধুমাত্র বিগত বছরের এডমিশনের প্রশ্ন, তারপরে বিগত বছরের বিভিন্ন বোর্ডের প্রশ্ন পড়লেই যে আপনি এখান থেকে আহামরি খুব ভালো করতে পারবেন বিষয়টা এরকম না। এগুলো মনে রাখারও একটা ক্যাপাবিলিটি আছে। তবে আপনি যদি সুনিয়ন্ত্রিত উপায়ে আমাদের ক্লাসগুলো করেন এবং আমাদের যে দেখবেন যে টপিক ভিত্তিক আমরা পেইড ব্যাচের যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো 2 ঘন্টার মতো ক্লাস হয় প্রত্যেকটা আমাদের লেকচারে। এই প্রত্যেকটা লেকচারে 2 ঘন্টা ক্লাস। দেখবেন যে প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা 2-3টা করে ক্লাস নিব। এই ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস এটা আপনি বুঝতে পারবেন এবং কোন জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হবে আমরা ফাইন্ড আউট করে দিব। এগুলো মনোযোগ সহকারে পড়বেন এবং পরীক্ষার হলে এখান থেকে একটা বেস্ট আউটপুট ইনশাল্লাহ নিয়ে আসতে পারবেন। আসেন আমরা আমাদের চ্যাপ্টারের ভিতরে চলে যাব। যাদের কাছে কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা আছে, আপনারা দ্রুত সময়ে আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা বের করুন এবং দ্বিতীয় অধ্যায় পর্যায় সারণীর যে গল্প, এই গল্প কিন্তু এখন শুরু হবে। আমাদের প্রশ্ন অ্যানালাইসিস এই টপিকটা বুঝতে পেরেছেন কিনা আমরা দ্রুত সময় আমরা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই। যারা বুঝতে পেরেছেন আমরা দ্রুত সময় একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। ওকে, সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি বুঝতে পেরেছেন কিনা। আপনারা রেসপন্স না করলে তো হবে না, রেসপন্স করতে হবে। আমাদের এই অধ্যায়ের উপর আমাদের পেইড ব্যাচে 4 ঘন্টার ক্লাস আপলোড করা আছে, আপনারা ক্লাসগুলো দেখে নেবেন। মোনারুল ইসলাম ভাইয়া বলেছেন ভৌত বিজ্ঞানের রসায়ন অংশ থেকে দেখতেছি, কোনো সমস্যা নাই। রসায়নের যে বইটা এটা একটা স্মল ভার্সন, ফুল ভার্সন হলো কেমিস্ট্রি লেকচারের সলিউশন। ঠিক আছে, বুঝেছি, ক্লিয়ার স্যার। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আশরাফুল ইসলাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা এখন আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা বের করব এবং সেই বই থেকে টপিক ভিত্তিক অ্যানালাইসিস যে প্রশ্নগুলো আপনারা কি কি পড়বেন, আননেসেসারি কোনো কিছু পড়ার প্রয়োজন নাই, আপনাদের শেখার কোনো প্রয়োজন নাই। আপনার কিভাবে একটা মার্ক বেশি পাওয়া যায় আপনার প্রতিযোগী থেকে, আপনার কম্পিটিটর থেকে কিভাবে আপনি একটা মার্ক বের করে বেশি করে নিয়ে আসতে পারবেন, এটাই আপনার মূল কনসার্ন থাকা উচিত। আপনাকে পিএইচডি করতে হবে, আপনাকে এখানে এমফিল করতে হবে, এরকম কোনো ডিগ্রি নেওয়ার জন্য আমাদের কাছে আপনি পড়তে আসেন নাই। আমরা কিভাবে আপনি এখান থেকে মার্ক ক্যারি করতে পারবেন এইটা কিন্তু দেখাবো। ওকে, আমাদের দেখেন একদম বইয়ের শুরুতে এই বইটা সাজিয়েছি পরীক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের আলোকে। আমাদের একদম বইয়ের শুরুর দিকেই দেখেন 118টা মৌলের বিন্যাস নিয়ে খুব চমৎকার আলোচনা করা আছে। এই আলোচনাটুকু ভালো করে পড়বেন। 100টা মৌলের যে চমৎকার যে আলোচনা, এই যে সংখ্যাভিত্তিক বিন্যাসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু দেখেন সংখ্যাভিত্তিক বিন্যাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই জন্য অপধাতু কয়টি, অপধাতু কয়টি, 6টি, এই কয়টি আসবে না, কিন্তু পরীক্ষা আসবে যে নিচের কোনটি অপধাতু। এই যে জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, তারপরে এন্টিমনি, টেলুরিয়াম, এই যে এলিমেন্টগুলো আছে এগুলো অপধাতু, পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কোনটি অপধাতু। পর্যায় সারণীতে অপধাতু নিচের কোনটি, এই যে পর্যায় সারণীতে অপধাতু, এই যে পরীক্ষায় এই যে কোটি কোটি বার একটা পরীক্ষায় প্রশ্ন আসে, সেই প্রশ্নটা কি, যে তরল অধাতু নিচের কোনটি। অধাতুর মধ্যে একমাত্র
আমরা এটা কমন একটা অধাতু পাই, সেটাকে তরল অবস্থায় পাই, সেটাকে আমরা বলবো ব্রোমিন। এই ব্রোমিনটাকে আমরা তরল অবস্থায় পাই। আর এখানে গ্যাসিয়াস বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, এগুলো জানার প্রয়োজন নাই। এছাড়া তরল ধাতু বলেন তো দেখি, পর্যায় সারণীতে একটা তরল ধাতু আছে, তরল ধাতু একটা আছে, সেটার নাম কি বলেন? পর্যায় সারণীতে তরল ধাতু আছে, এই ধাতু কোনগুলো? পর্যায় সারণীতে তরল ধাতু কোনটি বলেন তো দেখি? তরল অধাতু নাই, তরল অধাতু হলো ব্রোমিন, এটা আমরা পারলাম। কিন্তু তরল ধাতু একটা আছে, একটা ধাতু আছে যেটা তরল অবস্থায় পাই, সেটার নাম কি দেখেন? এইখানে আপনি 18টা যে গ্রুপ আছে, এর মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা গ্রুপ আছে, সেই গ্রুপের মৌল সমূহকে কীভাবে আপনি মনে রাখবেন দেখেন, এইখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন এইখানে দেখেন তরল ধাতু, তরল ধাতু দেখেন, এই যে বললাম না আপনাদের তরল ধাতু কোনগুলো, দেখেন তরল ধাতু অনেকগুলো তরল ধাতু আছে, তবে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের একটা তরল ধাতু যেটা আমরা পড়ি সেটা হলো কি, এই যে আমাদের এই জি মার্কারি বা পারদ, এই জি এটা কিন্তু পরীক্ষায় আসে, অন্যান্যগুলো আসে কিন্তু কম আসে, কিন্তু কমন সব সময়ের জন্য আমরা যেটাকে ইউজ করে থাকি সেটা হলো এই যে পারদ। পারদকে আমরা সবসময় জানি যে মার্কারি বা পারদ, এটা হলো তরল ধাতু, এটা কিন্তু কমন, এটা পরীক্ষায় আসে, এগুলো মনে রাখবেন। এই জন্য এই যে চারটা দেখতে পাচ্ছেন, এই চারটা আমরা অ্যানালাইসিস না করি, আমরা এই চারটা ভালো করে পড়বো, এটা 100% এই চার থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, 100% পরীক্ষায় প্রশ্ন হবে এই চার থেকে। এই যে গ্রুপ 6-এর এই এলিমেন্ট, এই যে গ্রুপ 6-এর এলিমেন্ট, এই যে বলছিলাম না চালকোজেন মৌল, চালকোজেন মৌল, এই যে গ্রুপ 16, গ্রুপ 16 বা গ্রুপ 6-এর, গ্রুপ 16 বা গ্রুপ 6-এর এলিমেন্ট, এই যে ও স্যার সেলিনা টেলিফোনে, ও স্যার সেলিনা টেলিফোনে যে ফুসফুস করে, ঠিক আছে, এই যে ও স্যার সেলিনা টেলিফোনে ফুসফুস করে, এই যে এই যে এলিমেন্ট গ্রুপ 16-র যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলোকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা যে চালকোজেন এলিমেন্ট। এবং অন্যান্য আরও যে এলিমেন্টগুলো আছে এগুলো আমরা মনে রাখবো, আমি একটা বলে দিলাম, বাকি অন্যান্য এলিমেন্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। এই যে এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল যে নিচের কোনটি চালকোজেন এলিমেন্ট, বললাম না এখান থেকে একটা প্রশ্ন হয়েছিল, গ্রুপ 16-র এ, মানে গ্রুপ 6-এর এ অথবা গ্রুপ 16 বলবো আমরা এটাকে। আর এখানে একটা পর্যায় সারণী দিয়েছি, এটা আপনারা দেখে নেবেন, পর্যায় সূত্র, পর্যায় সারণী, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয় না। পরীক্ষায় যদি প্রশ্ন হয় কী ধরনের প্রশ্ন হবে, আমি এই পৃষ্ঠার যে প্রশ্নের বিন্যাসটা বলে দিচ্ছি। এখান থেকে কি হবে, এখান থেকে ঘোড়ার ডিম, আপনারা ম্যান্ডেলিফের পর্যায় সারণী, ম্যান্ডেলিফ কত সালে আবিষ্কার করেছে, এরপরে সালভিত্তিক যে বিন্যাস, ডোবেরিনারের ত্রয়ী সূত্র, আরও বিভিন্ন ধরনের যে সূত্র আছে, ঘোড়ার ডিম এগুলো কোনো কিছুই আসে না, এগুলো এসএসসি সিলেবাসে। ইন্টারমিডিয়েটের এত মানে এত মানে এত মানে এত মানে কি এটাকে কি বলবো, এত লো কোয়ালিটির প্রশ্ন হয় না। অর্থাৎ আমরা এখানে কিছু মানে কি বলবো এটাকে, কিছু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করতেছি। সেটা হলো এখান থেকে কি প্রশ্ন করবেন, সালভিত্তিক কোনো কিছু মনে রাখার প্রয়োজন নেই, এগুলো আসে না, এগুলো বৃথা, সাল মনে রাখার প্রয়োজন নেই। আপনি এখান থেকে যেটা পড়বেন যে ম্যান্ডেলিফের পর্যায় সারণী, ম্যান্ডেলিফের যে পর্যায় সারণীটা একটু পড়বেন, ম্যান্ডেলিফের পর্যায় সারণীতে কয়টা এলিমেন্ট ছিল, ম্যান্ডেলিফের পর্যায় সারণীতে কয়টা এলিমেন্ট ছিল সেটা একটু ভালো করে পড়ার চেষ্টা করব। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আধুনিক পর্যায় সূত্র, এই আধুনিক পর্যায় সূত্র থেকে আমরা যে প্রশ্নটা পাই সেটা হলো আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি, বেসমেন্টটা কি, আমাদের যে আধুনিক পর্যায় সারণীর যে মূল ভিত্তি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। আমরা এই আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি অর্থাৎ আধুনিক পর্যায় সূত্র শেখার মধ্য দিয়ে আধুনিক পর্যায় সারণীর যে মূল ভিত্তি, এই কথাটি শিখবো, এই প্রশ্নটাই পরীক্ষায় আসে, আর অন্য কোনো কিছু আসে না। এগুলো একটু আলোচনা করবেন, মানে এগুলো একটু দেখবেন, এগুলো দেখবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় যেটা শিখতে হবে সেটা হলো আধুনিক পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য আছে এটা আপনাকে পড়তেই হবে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, কী টাইপের প্রশ্ন হয়, যে নিচের কোনটি আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য বা আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য অনুসারে নিচের কোন তথ্যগুলো সঠিক এবং কোন তথ্যগুলো সঠিক নয়। এই জন্য আধুনিক পর্যায় সারণী সম্পর্কে, অর্থাৎ আমাদের যে পিরিয়ডিক টেবলটা আছে, আমাদের যে পর্যায় সারণীটা আছে, এটা একটু দেখবেন এক ঝলকে, কোথায় কোন এলিমেন্টগুলো আছে, কোন গ্রুপের মধ্যে আছে, এটা একটু ব্রেনের মধ্যে রাখতে হবে। যদি ব্রেনে মনে রাখতে পারেন তাহলে পুরো কেমিস্ট্রি আপনার ব্রেনের মধ্যে থাকবে। আধুনিক পর্যায় সারণীর সীমাবদ্ধতা বা ত্রুটি, এটা একটু রিডিং করবেন, এখান থেকে খুব কম প্রশ্ন আসে, এটা একটু রিডিং করবেন। আর সুবিধা অসুবিধা এগুলো তো আমরা সবাই জানি, কারণ একটা মৌলকে যদি আমরা স্টাডি করতে যাই, হাইড্রোজেনকে যদি আমরা স্টাডি করতে যাই, যেমন অধাতু যেগুলো আছে, অধাতুর স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে, আবার ধাতুর স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে।
তাহলে আমরা যদি এই যে 118টা মৌলের মানে 118টা মৌলকে আমরা যদি অ্যানালাইসিস করতে চাই, তাদের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক এবং তাদের যে বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে সারা জীবন চলতেই থাকবে এই আলোচনা। আমাদের মনে রাখাও কষ্টকর হয়ে যাবে, বা তাদেরকে নিয়ে আমরা যে আরও অ্যাডভান্স লেভেলের যে আলোচনা করব বা এখানে আমরা অ্যানালাইসিস করবো, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে। তো এই জন্য আমরা কীভাবে সহজে সবগুলো মৌল সম্পর্কে আমরা যাতে সহজে বুঝতে পারি, এই জন্য আমাদের পর্যায় সারণী তৈরি করা হয়েছে। তো এইটার যে সুবিধা অসুবিধা বা প্রয়োগগুলো, এগুলো অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু দেখার চেষ্টা করবো, তবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয় না। আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আগেও বললাম। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থানের যে বিতর্ক, হাইড্রোজেন নিয়ে কেন বিতর্ক, হাইড্রোজেন হলো অধাতু, কিন্তু এটাকে আমাদের গ্রুপ 1-এর এতে রাখা হয়েছে। আর গ্রুপ 1-এর এতে কি আছে, আমাদের সবচেয়ে সক্রিয় এলিমেন্ট যেগুলো আছে, ধাতব এলিমেন্টগুলো, সেগুলো গ্রুপ 1-এর এতে আছে। এই যে অধাতু হওয়া সত্ত্বেও আমাদের হাইড্রোজেনকে কেন গ্রুপ 1-এর এতে রাখা হয়েছে, সেটা নিয়ে যে বিতর্ক, এই বিতর্কের কারণগুলো যৌক্তিক, এবং আমাদের যে যৌক্তিক যে ব্যাখ্যাগুলো আছে, যুক্তিগুলো আছে, আমাদের গ্রুপ 1-এর এ বা এখানে আমাদের অধাতু সমূহের সাথে রাখার যে কারণগুলো আছে, এই যৌক্তিক আলোচনাগুলো পয়েন্ট আকারে মনে রাখবেন, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীতে আমাদের যে 18টা গ্রুপ আছে, 18টা গ্রুপের সুনির্দিষ্ট কয়েকটা গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে এখানে এই যে নিষ্ক্রিয় গ্যাসের যে ব্যবহারগুলো আছে, এই নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে আমরা আমাদের যে এই কলেজের যে বিশেষ করে যে আলাদা আরেকটা চ্যাপ্টার আছে কমন এলিমেন্টস, অর্থাৎ গ্রুপ কেমিস্ট্রিতে, সেখানে কিন্তু বিস্তারিত পড়তে হবে। তবে এই অধ্যায়ে যেগুলো আছে, যেমন গ্রুপ 18-এর এলিমেন্ট কোনগুলো, আমরা কিন্তু একটা প্রশ্ন পেয়েছিলাম যে পর্যায় সারণীতে গ্রুপ 18-এর অন্তর্ভুক্ত বা নিষ্ক্রিয় গ্যাস নিচের কোনটি। এই যে আমাদের হিলিয়াম আছে, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এই যে আমরা যেগুলো এলিমেন্ট পাচ্ছি, এই সবগুলোকে বলবো আমরা নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় এলিমেন্টগুলোকে আমাদের মনে রাখতে হবে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। অনেক সময় এগুলো মানে পড়েছেন, কিন্তু দাগাইতে গিয়ে ভুল দাগাইয়ে ফেললেন, মনে হয় না যে আমার মনে আছে, কিন্তু দাগাইতে গিয়ে ভুল করে দাগাই ফেলছি। এইটা যেন না হয়, এই জন্য আমরা এগুলো বারবার পড়বো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছিল 49 BCS পরীক্ষায়, এই লাইন থেকে পরীক্ষায় প্রশ্ন কমন ছিল। আমরা এই জন্য বলি যে আপনারা আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা আছে, এই বইটা আপনারা ভালো করে স্টাডি করুন। তাহলে এই যে আমাদের 49 BCS পরীক্ষার যে প্রশ্নগুলো, এগুলো অ্যানালাইসিস করে আমরা দেখেছি ম্যাক্সিমাম প্রশ্ন, অর্থাৎ এখানে 100টা প্রশ্নের মধ্যে দেখেন, 100টা প্রশ্নের মধ্যে আপনি এখানে 75টা প্রশ্নই যদি কমন পান, তার মানে A+ মার্কের প্রশ্ন আপনি কমন পাচ্ছেন। আর বাকি যে প্রশ্নগুলো আসছে, কিছু প্রশ্ন একেবারেই কমন ছিল, যে প্রশ্নগুলো আপনি সহজেই বুঝতে পারবেন, অর্থাৎ এগুলো প্রশ্ন কমন না পড়লেও পারবেন। আর কিছু প্রশ্ন ছিল যেগুলো আসলে কারো বাপের ক্ষমতা নাই প্রশ্নগুলো সলভ করার, কারণ চ্যাট জিপিটি দিয়েও এগুলো সলভ করা যায় না। বা এখানে আমাদের রেফারেন্স ভিত্তিক যে বইগুলো আছে, ইংলিশ ভার্সনের যে বইগুলো, আমরা বইগুলো অ্যানালাইসিস করেছি উত্তরগুলো, তো সেখান থেকেও ক্যালকুলেটর ছাড়া কিছু প্রশ্নের উত্তর করা আদৌ আসলে সম্ভব হয়নি। এই জন্য আমরা প্রশ্নগুলো বিন্যাস করে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছি, আপনারা আমাদের বইটা কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা ভালো করে পড়ুন। এখান থেকে ইনশাল্লাহ আপনি 90 থেকে 100% প্রশ্ন কমন পাবেন, কারণ আপনাদের জন্য যা যা প্রয়োজন আমরা আমাদের বইটাতে সব কিছু ইনক্লুড করে দিয়েছি। প্রশ্ন নম্বর 10-এর যে গল্প, পর্যায় সারণীর যে মূল ভিত্তি, বলেন তো দেখি পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আমরা একটু দ্রুত সময়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা একটু কমেন্ট করি পর্যায় সারণীর মূল ভিত্তি কি। পর্যায় সারণীর মূল ভিত্তি কি আমরা দ্রুত কমেন্ট করব, কারণ এই প্রশ্নটা প্রায়শই আসে অ্যাডমিশনের বিভিন্ন প্রশ্ন, পাশাপাশি আমাদের প্রতিযোগিতামূলক বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্নে আমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখতে পাই। এই জন্য আপনাকে অবশ্যই যে বিষয়টা জানতে হবে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, এটা কিন্তু জানতে হবে। বলেন, আমরা একটু দ্রুত কমেন্ট করি পর্যায় সারণীর মূল ভিত্তি কি। কমলেশ চন্দ্র গাইন বলেছেন ইলেকট্রন বিন্যাস। থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছেন সবাই আমরা একটু কমেন্ট করি দ্রুত, পর্যায় সারণীর মূল ভিত্তি কি, সবাই আমরা একটু কমেন্ট করি দ্রুত, কমেন্ট করি পর্যায় সারণীর মূল ভিত্তি কি। মনারুল ইসলাম বলেছেন ইলেকট্রন বিন্যাস, রুমানা রাজীব বলেছেন ইলেকট্রন বিন্যাস, বাসুরি রায় ইলেকট্রন বিন্যাস, ফারজানা আক্তার আপু ইলেকট্রন বিন্যাস। ফারজানা আক্তার আপু এতদিন পরে কেন? আমাদের নিয়মিত স্টুডেন্ট ফারজানা আক্তার আপু। সাইমা খানম বলেছেন ইলেকট্রন বিন্যাস। শরীফ আহমেদ উজ্জ্বল ভাই, এই যে শরীফ ভাই আমাদের নিয়মিত স্টুডেন্ট, ইনি নিয়মিত কমেন্ট করেন ইলেকট্রন বিন্যাস। আল কায়ুম ভাইয়া বলেছেন ইলেকট্রন বিন্যাস। ফারজানা আফরিন নূর বলেছেন ইলেকট্রন বিন্যাস। মাসুদ রানা ইলেকট্রন বিন্যাস।
এমডি আশরাফুল ইসলাম বলেছেন ইলেকট্রন বিন্যাস, তাসমিনা মেরিন ইলেকট্রন বিন্যাস। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখি সবাই ভালো পারেন, পরীক্ষার হলে এই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এখান থেকে যাতে পরীক্ষার প্রশ্নের মধ্যে ভুল না করেন এই জন্য কিন্তু আপনাদের ছোট ছোট আমরা প্র্যাকটিস করাচ্ছি। এই জন্য কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। সবাই ইলেকট্রন বিন্যাস দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস, এই যে পয়েন্টটা আমরা ভালো করে মনে রাখবো। এটার যৌক্তিক কিছু ব্যাখ্যা আছে, এটা রিডিং পড়বেন। তবে যেহেতু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে আর ভাইভাই কিন্তু আপনাদের ইলাবোরেটলি এগুলো সব কিছু শিখতে হবে ভাইবার জন্য হলো। আর আপনি যেহেতু টিচার হবেন, আপনার মহৎ উদ্দেশ্য আছে, আর টিচার হতে গেলে নিজেকে একটু বেশি জানতে হয়। এই জন্য বেশি জানার জন্য আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা স্টাডি করবেন, বেশিও জানবেন, পরীক্ষায় বেশি মার্কও পাবেন এবং স্টুডেন্ট যারা আছে তাদেরকে আরও ভালোভাবে শেখাতে পারবেন। বাজারের বিভিন্ন ধরনের এমসিকিউ ছোটো ছোটো বই পাওয়া যায়, এগুলো পড়ে আপনি কম শিখবেন। স্টুডেন্টকে তো শেখানোর আগেই নিজেই পরীক্ষায় কমন পাবেন না, তখন কিন্তু ডিপ্রেসড হয়ে যাবেন। বেশি শেখেন, বেশি শিখাবেন এবং পরীক্ষার মধ্যে বেশি মার্ক পাবেন। এই ধারাবাহিকতা বজায় রেখে আপনারা কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা আত্মস্থ করেন। তাহলে এখানে আমরা অনেকগুলো আলোচনা করেছি, এখান থেকে সব কিছু আলোচনার প্রয়োজন নাই। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আমাদের বিভিন্ন ব্লক ভিত্তিক যে মৌলের যে শ্রেণীবিন্যাস আছে, এই শ্রেণীবিন্যাসটা ভালো করে শিখতে হবে। যে কোনো একটা এলিমেন্ট দিল, ধরেন আপনাকে দেয়া হলো ক্রোমিয়াম, পরীক্ষা প্রশ্ন হবে এই যে ক্রোমিয়াম মৌলটি পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে অবস্থিত এবং মানে কোন গ্রুপে অবস্থিত এবং কত নং পর্যায়ে অবস্থিত। তাহলে গ্রুপ এবং পর্যায় ভিত্তিক যে বিন্যাস, গ্রুপ এবং পর্যায় ভিত্তিক যে বিন্যাস আছে এলিমেন্টের, এই এলিমেন্টের পর্যায় ভিত্তিক বিন্যাস কিন্তু ভালো করে শিখবেন। দেখেন আমি কিন্তু মানে আপনাদের যে ক্লাস আছে পেইড ব্যাচের যে ক্লাস, পেইড ব্যাচে কিন্তু সুন্দর করে এই যে কোনো একটা এলিমেন্টকে কিভাবে আপনি গ্রুপ এবং পর্যায় কিভাবে সহজে বের করা যায় সেটা কিন্তু সহজ একটা টেকনিক আমাদের যে ক্লাস আছে এই ক্লাসে কিন্তু শেখানো হয়েছে। এইটা ভালো করে মনে রাখবেন, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন। আমি বারবার বলছি, যারা স্কুলের পরীক্ষা দেবেন অর্থাৎ রসায়ন সহকারী শিক্ষক এবং যারা রসায়ন যারা প্রভাষক বা প্রদর্শকের পরীক্ষা দেবেন সবার জন্য কমন একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্নটা আউট করে দিলাম ইনশাল্লাহ, এখান থেকে কমন পাবেন। সেটা হলো যে কোনো একটা মৌল দিয়ে এখানে আপনাকে বলা হবে মৌলটির গ্রুপ এবং পর্যায় নির্ণয় করুন। ধরেন এখানে ম্যাঙ্গানিজ এলিমেন্টটা দেয়া হলো, এই ম্যাঙ্গানিজ এলিমেন্টটা আপনার গ্রুপ এবং এটার যে পর্যায় কিভাবে বের করতে হবে আমাদের ক্লাসে আমরা সুন্দর করে আলোচনা করেছি। সহজে মানে দ্রুত সময় আপনি কিভাবে বের করতে পারেন তার একটা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা এখানে খুব সুন্দর করে এইটাকে বের করার, গ্রুপ এবং পর্যায় বের করার যে নিয়ম আছে এটাকে ভালো করে আয়ত্ত করতে হবে। ওকে, মনারুল ইসলাম বলেছেন তখন ইলেকট্রন বিন্যাস উপশক্তি স্তর দিয়ে করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইলেকট্রন বিন্যাস উপশক্তি স্তর দিয়ে করবেন। তাহলে আপনাকে যদি বলা হয় এই যে রেডন আছে বা এমন আননোন কিছু ল্যান্থানাইটস বা আমাদের ল্যান্থানাইটস বা অ্যাক্টিনাইটস সিরিজের যে এলিমেন্টগুলো আছে এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট আপনাকে বের করে দিয়ে তার এখানে গ্রুপ এবং পর্যায় বের করতে বলতে পারে। মানে সহজ যে দিবে বিষয়টা এমন না, একটা কঠিন প্রশ্ন দিল কিন্তু কঠিন প্রশ্নটাকেও আমরা সহজভাবে এটাকে কিভাবে উত্তরে নিয়ে আসতে পারি, এটার একটা সঠিক উত্তর এবং একটা লজিক্যাল এখানে আমরা আনসার বের করে নিয়ে আসতে পারি, সেটার জন্য আমরা ক্লাসে শেখানো হয়েছে। এইটা কিন্তু আপনারা ভালো করে শিখবেন। আচ্ছা, ফারজানা আক্তার আপু বলেছেন স্যার স্কুলে এক্সাম হচ্ছে তাই ক্লাসে আসতে পারি না। ওকে, ব্যস্ততার কারণে আপনি ক্লাস করতে পারেন না, ঠিক আছে, আমরা মেনে নিলাম। তাহলে এই যে আমাদের এস ব্লক এলিমেন্ট এবং পি ব্লক এলিমেন্ট এইটাকে আপনাকে শিখতে হবে। তাহলে যে কোনো একটা মৌল আপনাকে দিল, যেমন আমরা ধরেই নিলাম যে এইখানে যেমন আর্সেনিক একটা এলিমেন্ট, এই আর্সেনিক এই যে আমাদের একটা বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত, আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত, তাহলে পারমাণবিক সংখ্যা কত এবং তার সেটা কোন এস ব্লক, পি ব্লক, টি ব্লক নাকি এফ ব্লক এলিমেন্টের মধ্যে পড়ে, এগুলো আপনাকে কিন্তু বের করতে হবে। তাহলে এই যে আর্সেনিক মৌলটা আপনারা বলেন তো দেখি, আর্সেনিক মৌলটা এটা কোন ব্লকের মৌল, এটাই এস ব্লক, পি ব্লক, ডি ব্লক নাকি এফ ব্লক, এই যে আপনাকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা আসছিল, আর্সেনিক মৌলটির পারমাণবিক সংখ্যা আসছিল, তাহলে আর্সেনিক মৌলটির এখান থেকে আপনার যে ইলেকট্রন বিন্যাস করার মধ্য দিয়ে আপনাকে এটা বুঝতে হবে যে কত দ্রুত সময়ে আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন উত্তরটা। আপনি জানেন, কিন্তু যদি আপনার 10 সেকেন্ড দেরিতে আসেন তাহলে তখন তো আপনার 10 সেকেন্ড এখানে গ্যাপ হয়ে যাবে। এই জন্য 10 সেকেন্ড আপনি আগে উত্তর করার চেষ্টা করবেন, কারণ খুবই কম সময় পাবেন একটা প্রশ্নের উত্তর করার জন্য। আর আপনি ইলেকট্রন বিন্যাস বের করতে করতে যদি সময় চলে যায় তখন তো আপনার ঝামেলা হয়ে যাবে। এই জন্য আপনার
কোনো একটা এলিমেন্ট এটা কোন ব্লকের অন্তর্ভুক্ত সেটা জানার জন্য আমাদের ক্লাসগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবেন। ক্লাস দেখেন, আর কিচ্ছু লাগবে না, বিলিভ মি। আপনাদের পুরো অ্যানালাইটিক্যাল যত ধরনের প্রশ্ন আসুক না কেন আমাদের ক্লাসের বাইরে ইনশাল্লাহ আসবে না, এই জন্য ক্লাস করবেন। পাশাপাশি আমাদের যে বইটা আছে এই বইটাকে একদম তুলোধুনো করে ছাড়বেন, একদম কোনো পৃষ্ঠাই বাদ দিবেন না, রিডিং পড়বেন, বারবার রিডিং পড়বেন, কারণ আপনার পরীক্ষার জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছু এখানে যুক্ত করে দিয়েছি। তাহলে আমাদের কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা মৌল পর্যায় সারণীর কোন ব্লকের অন্তর্ভুক্ত এবং সেটা কোন গ্রুপে আছে এবং আমাদের কোন গ্রুপে আছে এবং আমাদের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত এভরিথিং সব কিছুই আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে বের করতে পারি, সহজে বের করতে পারি, শেখানো হয়েছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, এগুলো একটু ভালো করে দেখবেন। তাহলে এখন আমরা ব্লক ভিত্তিক বিভিন্ন ধরনের আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, সেই ক্যারেক্টারিস্টিকগুলো দেখতে হবে। সেটা হলো এস ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য, পি ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য। দেখেন এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক এলিমেন্টের যে বৈশিষ্ট্যগুলো আছে না, মানে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক আছে এখানে, বৈশিষ্ট্য বা ধর্ম আছে। যেমন পরীক্ষায় প্রশ্ন আসে যে এস ব্লকের অন্তর্ভুক্ত মৌলসমূহের ধর্ম নিচের কোনটি, বা এস ব্লকের অন্তর্ভুক্ত মৌলসমূহের ধর্ম নয় নিচের কোনটি। তাহলে কোনটা ধর্ম এবং কোনটা নয় এই তথ্যগুলো আপনাদের একটু জানার প্রয়োজন। আমাদের বইগুলোতে এখানে দিয়েছি, এগুলো একটু রিডিং করবেন। যে এস ব্লকের যে অন্তর্ভুক্ত মৌলগুলোর বৈশিষ্ট্য, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, প্রায়শই আসে, অ্যাডমিশনের প্রশ্নগুলোতে এই প্রশ্নগুলো দেখা যায়। তবে আমার বিশ্বাস এখান থেকে আপনাদের নিবন্ধনে পরীক্ষায় প্রশ্ন হবে না, তবে যদি প্রশ্ন হয় আপনারা এই জন্য আপনারা এখানে একটু রিডিং করে রাখবেন যে এস ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য কোনগুলো, পি সিমিলার ওয়েতে আমাদের ডি এবং এফ এর যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো দেখবেন। এখন আমরা সবচেয়ে মজার বিষয় সেটা হলো আমাদের পর্যায় সারণীর যে আমাদের এই গ্রুপ ভিত্তিক যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, যেমন ক্ষার ধাতু কোনগুলো, মৃৎ ক্ষার ধাতু কোনগুলো, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। যে ক্ষার ধাতু পরীক্ষায় প্রশ্ন আসে যে পর্যায় সারণীর ক্ষার ধাতু নিচের কোনগুলো এবং মৃৎ ক্ষার ধাতু নিচের কোনগুলো, বা এখানে পরীক্ষা আসে যে পর্যায় সারণীর মৃৎ ক্ষার ধাতুগুলোকে কোন গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো প্রায়শই পরীক্ষায় আসে। এই জন্য আমাদের গ্রুপ ভিত্তিক এলিমেন্টের বিভিন্ন ধরনের নাম আছে, এই নামগুলো ভালো করে শিখবেন, আর এলিমেন্টের প্রত্যেকটা নাম মেমোরির মধ্যে সেভ করা থাকবে। এইগুলো প্রশ্ন দেখার সাথে সাথে যেন উত্তর করতে পারা যায়, এইগুলো শিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট এখন যে আমরা প্রশ্নটা পড়বো সেটা হলো ডি ব্লক এলিমেন্ট। এটা 100% মনে রাখবেন, কারণ এখান থেকে এত প্রশ্নের আমাদের সিকোয়েন্সালি বিভিন্ন ধরনের আমরা চ্যাপ্টারগুলোতে পাবো। সেই প্রশ্নগুলো আমরা ডি ব্লকের যে আমাদের যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলোর যে বিন্যাস, এখান থেকে আমরা ভালো করে পড়বো। তাহলে এটা 100% মনে রাখবেন। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ এখান থেকে আমাদের লিঙ্ক আপ করা আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে এই ডি ব্লক এলিমেন্টের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা আলোচনা করবো। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে ডি ব্লক মৌলের এলিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ডি ব্লক মৌলের এলিমেন্ট নিয়ে আলোচনা করবো, এবং আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির আরও একটা চ্যাপ্টার আছে যেটাকে আমরা বলবো কোঅর্ডিনেশন কম্পাউন্ড। সেখানে আমরা ডি ব্লক এলিমেন্টের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক এবং বিভিন্ন ধরনের কম্পাউন্ডস নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। এই জন্য আমাদের ডি ব্লক এলিমেন্টটা আমরা 100% লিখলাম। এখান থেকে আপনাকে ফাটাফাটি লেভেলের একটা স্ট্রং প্রিপারেশন নিতে হবে, এটা পড়তেই হবে। তাহলে ডি ব্লক মৌল যেটা আছে এটার যে ক্যারেক্টারিস্টিক আমরা ভালো করে শিখবো, এবং এই ডি ব্লক এলিমেন্টগুলোকে বিভিন্ন কাজে ইউজ করা যায় সেগুলোর আমরা এখানে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। তো এখানে দেখেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ডি ব্লক এলিমেন্টগুলোর মধ্যে যে 3 ডি ব্লক মৌলগুলো আছে, অর্থাৎ স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে দেখেন এখানে ধারাবাহিকভাবে আমরা দিয়েছি। স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত আমি কিন্তু ক্লাসের মধ্যে এই যে স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এলিমেন্টগুলোর এখানে আমাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের যে ক্যারেক্টারিস্টিকটা আছে, এখানে পরীক্ষায় প্রশ্ন আসে প্রায়শই আমাদের যে কোনটার গলনাঙ্ক কম এবং কোনটার গলনাঙ্ক বেশি, আর স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কত, এগুলো পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে। ক্লাসটা ভালো করে দেখবেন, এইটা নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাসের মধ্যে একদম সেম, এটা স্ক্রিনে রেখে এখান থেকে ইন ডিটেইলস আলোচনা করা আছে, সেই আলোচনাটি ভালো করে দেখবেন। তাহলে এখান থেকে আর অন্য কিছু পড়তে হবে না, তাহলে এইটা ভালো করে আমরা স্টাডি করব। এখান থেকে আর পড়তে হবে না। 3D সিরিতে মৌলসমূহের চৌম্বক ধর্ম নিয়ে আলোচনা করা আছে, এই যে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক এলিমেন্ট। তাহলে এই যে ফেরি করে নিকেলকে নিয়ে আমরা ভালো করে বোঝার চেষ্টা করবো যে ফেরি করে আয়রন, কোবাল্ট এবং নিকেল, এই যে তিনটাকে বলা হয় ফেরোম্যাগনেটিক এলিমেন্ট। এখান থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসে, মানে কোটি বার পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে। এই যে সেই জন্য আমরা শুধু এই তিনটা ভালো করে মনে রাখবো যে ফেরোম্যাগনেটিক এলিমেন্ট কোনগুলো, ফেরি করে নিকেলকে নিয়ে, এটা ভালো করে মনে রাখবেন যে ফেরিক, কোবাল্ট, নিকেল, এই যে মানে আয়রন, কোবাল্ট, নিকেল, সরি ফেরিক বলতেছি আমি, যে আয়রন, কোবাল্ট, নিকেল, এই তিনটা এলিমেন্ট আমরা খুব ভালো করে স্টাডি করবো। এই যে রিফাত একাডেমি নামে একটা ছেলে দেখে ভুলভাল পড়ায়, মানে এটা কিন্তু ইন্টেনশনালি ভুল পড়ানো, মানে আপনি জানেন না কিন্তু সেটা ভুল হয়ে যাচ্ছে, আপনি স্টুডেন্টকে ভুল পড়াচ্ছেন, এটা ক্রাইম। আর স্লিপ অফ টাং যেটা আমি বলতেছি ঠিক আছে লিখতেছি,
কিন্তু এটা মাঝে মাঝে ভুল হয়ে যায়, এটা স্বাভাবিক। এটা হিউম্যান বিং হিসেবে, আমাদের মানুষ হিসেবে আমাদের কিছু ত্রুটি আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে। কিন্তু স্লিপ অফ টাং আর আমরা অজানার মধ্যে অনেক কিছু পার্থক্য আছে, সেই জায়গা থেকে আমাদের এগুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এই যে ফেরোম্যাগনেটিক এলিমেন্ট কোনগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি ফেরোম্যাগনেটিক এলিমেন্ট, নিচের কোনটি ডায়াম্যাগনেটিক এলিমেন্ট এবং নিচের কোনটি প্যারাম্যাগনেটিক এলিমেন্ট। আমরা অনেক সময় বিসিএস পরীক্ষায় আরেকটা প্রশ্ন দেখতে পাই যে পানির অণু এটা কোন ধরনের এলিমেন্ট বা কোন ধরনের এটা কম্পাউন্ড বা যৌগ। পানির অণু কিন্তু এটা ডায়াম্যাগনেটিক ধর্মের এখানে বৈশিষ্ট্য বহন করে, এই জন্য আমরা ডায়াম্যাগনেটিক এই বিষয়টা এগুলো ভালো করে শিখবো। আমরা এগুলো পড়িয়েছি, এগুলো ভালো করে শিখবেন। আর এখান থেকে তেমন কোনো কিছু নাই। এ ব্লক মৌলসমূহের যে বৈশিষ্ট্য এগুলো একটু রিডিং পড়বেন তাহলেই হবে। রিডিং পড়বেন এখান থেকে ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস, এই যে আমরা বলছিলাম আমাদের পরীক্ষায় প্রশ্ন হয়েছিল না, ল্যান্থানাইটস এলিমেন্ট কয়টি, এই যে 15টি ল্যান্থানাইটস এলিমেন্ট এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। আমরা বারবার বলছি যে বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, এই জন্য ভালো করে স্টাডি করবেন। তাহলে দেখেন এই যে ল্যান্থানাইটস এলিমেন্ট কয়টি, 15টি। আবার অ্যাক্টিনাইটস সিরিজের যে মৌলগুলো আছে এটাও কিন্তু 15টি। তাহলে ল্যান্থানাইট সিরিজের যে মৌল আছে প্রথম মৌলের নাম কি, ল্যান্থানাম। আর অ্যাক্টিনাইট সিরিজের যে প্রথম মৌল তার নাম হলো অ্যাক্টিনিয়াম। তাহলে ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম বাদে ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইট সিরিজের টোটাল মৌল কয়টা, আর 14 28টি। যদি বলা হয় টোটাল কয়টা, ল্যান্থানাইটসের টোটাল কয়টা, 15টা। অ্যাক্টিনাইটসের টোটাল কয়টা, 15টা। এটা প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে। আর যদি বলা হয় ল্যান্থানাম বাদে ল্যান্থানাইটস মৌল কয়টা, 14টা। অ্যাক্টিনিয়াম বাদে অ্যাক্টিনাইট সিরিজের মৌল কয়টা, 14টা। তাহলে টোটাল কয়টা, ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম বাদে 14 কয়টা, 28টা। আর যদি কোনো কিছু বাদ নাই, সরাসরি সিরিজ ভিত্তিক গল্প বলে, তখন আমাদের বলতে হবে 15টা 30টার নাম মনে রাখার প্রয়োজন নাই। ল্যান্থানাম সিরিজের মৌলসমূহের মধ্যে প্রথম যে মৌলটা আছে ল্যান্থানাইট সিরিজের প্রথম মৌল ল্যান্থানাম, এটার কিন্তু ব্যতিক্রমধর্মী এক ধরনের ইলেকট্রন বিন্যাস আছে। এই ল্যান্থানাম মৌলটির ইলেকট্রন বিন্যাস পরীক্ষায় প্রশ্ন আসছিল, কোনটা থেকে বলেন তো, যে নিচের কোন মৌলটির ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। আমরা প্রথমে দেখিয়েছিলাম যে এই যে এখানে কি আছে, ল্যান্থানাম। এই ল্যান্থানাম মৌলটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। আমাদের এই ল্যান্থানামের ইলেকট্রন বিন্যাসটা ভালো করে শিখবে। এটা 49 বিসিএস পরীক্ষার গল্প। এই 49 বিসিএস পরীক্ষার গল্পে আমরা কিন্তু এই ধরনের প্রশ্নের কিন্তু আমরা বিন্যাস দেখেছি। এই জন্য আমাদের যে নিবন্ধন পরীক্ষা এই ধরনের প্রশ্ন হবে। আমরা কিন্তু এগুলো ভালো করে শেখার চেষ্টা করব। এই জন্য যারা আছেন, আমি বলি, আমি তো একদম বোঝার চেষ্টা করি যে কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে এবং সেই তথ্যগুলো অ্যানালাইসিস করে আপনাদের কিন্তু এগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। মনোযোগ সহকারে এগুলো আয়ত্ত করুন। পরীক্ষায় বিলিভ মি আপনি সবই প্রশ্ন কমন পাবেন, তবে আপনার উপর ডিপেন্ড করবে আপনি সবগুলো প্রশ্ন সঠিক সময়ে দাগাতে পারবেন কিনা। কমন পড়বে ইনশাল্লাহ, বিশ্বাস রাখেন, কমন পড়বে, ঠকবেন না। ল্যান্থানাইট সংকোচনের কারণ কি, এগুলো পড়ার প্রয়োজন নাই, এত প্রশ্ন পড়লে তো মনে থাকবে না, এগুলোর গল্প বাদ। আমরা এখন আমাদের দ্বিতীয় ফেজে চলে আসবো, যেখান থেকে আমরা দুটো প্রশ্ন কমন পেয়েছিলাম। আমাদের প্রথম যে সিরিজ, মানে আমাদের গ্রুপ ভিত্তিক অ্যানালাইসিস, এখানে আমরা 8টা প্রশ্ন পেয়েছিলাম, কমন পেয়েছিলাম। এবং আমাদের আরও 2টা প্রশ্ন ছিল। আমরা এটা বিভিন্ন পিরিয়ডিক প্রপার্টি থেকে আসছিল। একটা হলো সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনগুলো, অর্থাৎ এখানে তড়িৎঋণাত্মক মৌল কোনটি, এবং আরেকটা হলো কর্ণ সম্পর্ক। এই দুইটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এবং আমাদের কর্ণ সম্পর্ক, 2টা টপিকের আমাদের এখন আমরা অ্যানালাইসিস করব। আমাদের টপিক 2তে পর্যায়ভিত্তিক যে ধর্মগুলো আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আলোচনা টপিক 1-এর গ্রুপ ভিত্তিক অ্যানালাইসিসের পর্যায় সারণীর যে আমরা আলোচনা করলাম, এটা বুঝতে পেরেছেন কিনা সবাই আমরা একটু কমেন্টের মাধ্যমে জানাই। আমরা দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব আমরা এই গ্রুপ ভিত্তিক অ্যানালাইসিস আমরা বুঝতে পেরেছি কিনা, সবাই আমরা একটু জানার চেষ্টা করব। আমরা দ্রুত একটু কমেন্ট করব। আচ্ছা, মোহাম্মদ আব্দুল বরাত সাজু বলেছেন, স্যার পাটগ্রাম উপজেলায় টানা 3 দিন ঘূর্ণিঝড়, আজকে আবার রাত 10টা থেকে শুরু হয়েছে, বর্তমানেও চলছে। ইন্নালিল্লাহ। ক্লাস শোনা যায় না, কারেন্ট থাকে না, সারাদিন রাত পড়াশোনা করতে প্রবলেম হয়েছে। আসলেই আমাদের যে এই প্রাকৃতিক দুর্যোগ বা আমাদের এই যে ঘূর্ণিঝড়, ঝড়, বৃষ্টি, হ্যাঁ, গতকাল মানে আজ সকালেও, মানে আজ ভোরেও আমাদের ঢাকায় প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছে। হঠাৎ করে বৃষ্টি হয়েছে, সারা রাত গরম থাকে, আর রাত শেষে এই ভোরবেলা প্রচণ্ড রকম বৃষ্টি ছিল। আমি ভয়ে ঘুম থেকে জেগে উঠেছি, এত বৃষ্টি ছিল। মানে সারা বাংলাদেশেই দেখা যায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কম বেশি আপনার এই
বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বাদলের দিন, এই জন্য কিছু করার নাই। আপনারা পাওয়ার ব্যাংক ইউজ করতে পারেন। পাওয়ার ব্যাংক ইউজ করবেন, তাহলে মানে মোবাইলের চার্জটা রাখা যাবে। পাওয়ার ব্যাংকটা সাথে রাখার চেষ্টা করবেন। সবার কাছে একটা করে পাওয়ার ব্যাংক থাকা উচিত। যারা গ্রামে থাকেন তাদের জন্য পাওয়ার ব্যাংক রাখাটা খুব জরুরি। সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। ভাই আপু যারা আছি আমরা বুঝতে পেরেছি কিনা, সবাই দ্রুত কমেন্ট করি, একদম দ্রুত, হাত চালু করব। সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি। একটু গরম লেগেছে, আমি একটু সিলিং ফ্যানটা দেই। আমার রুমে এসি নাই, এই জন্য একটু গরম লাগে, প্রচণ্ড গরম। ঢাকা শহরে গরম বেশি। আমরা আরেকটা পার্ট পড়বো, মোটামুটি আপনারা 15 মিনিটের মতো আরেকটু অপেক্ষা করেন, মাত্র 15 মিনিট একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা বুঝতে পারবেন। 15 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দিব। জাস্ট 15টা মিনিট একটু অপেক্ষা করুন। পনেরোটা মিনিট একটু অপেক্ষা করুন, আমরা ক্লাসটা শেষ করে দিব। তাহলে এই যে পর্যায়ভিত্তিক যে ধর্মগুলো আছে, এই পর্যায়ভিত্তিক ধর্মটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। পর্যায়ভিত্তিক ধর্ম থেকে যে প্রশ্নটা হয় সেটা হলো যে এখানে পর্যায়ভিত্তিক ধর্ম থেকে যে প্রশ্নগুলো হয়, আপনারা এখান থেকে যেটা পড়বেন সেটা হলো যে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম নিচের কোনগুলো। এখান থেকে পর্যায়ভিত্তিক ধর্মগুলো মনে রাখবেন, যে পর্যায়ভিত্তিক ধর্ম নিচের কোনগুলো। পর্যায়ভিত্তিক ধর্ম এটা ভালো করে পড়বেন, যে নিচের কোনগুলো পর্যায়ভিত্তিক ধর্ম। এখান থেকে একটা প্রশ্ন প্রায়শই আসতে দেখা যায় যে নিচের কোনগুলো পর্যায়ভিত্তিক ধর্ম, পর্যায় সারণীর পর্যায়ভিত্তিক ধর্ম কোনগুলো। পারমাণবিক ব্যাসার্ধের যে পর্যায়ভিত্তিক ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে নাকি কমবে, গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক। এই যে শ্রেণীবিন্যাসের যে আমাদের পারমাণবিক ব্যাসার্ধের যে বিন্যাসটা, এটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, যে পরমাণুর আকার গ্রুপে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে কি না, একই পর্যায়ে উপর থেকে নিচের দিকে গেলে, মানে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে বাড়বে না কমবে, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে কমবে না বাড়বে, এইটা ভালো করে দেখার চেষ্টা করবেন। তানজুল ইসলাম সাফি বলেছেন এত টাকা কি করবেন স্যার, এসি কিনেন। আচ্ছা ঠিক আছে, কিনবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে আমরা এসিও কিনবো। সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহজ করে দেয় সব কিছু। ঠিক আছে, আমরা এইখান থেকে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম যে পারমাণবিক যে ব্যাসার্ধ আছে, এই পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা যে বিষয়টা শিখব, যে মানে এখান থেকে নট অনলি পারমাণবিক ব্যাসার্ধ বাট অলসো এনি কাইন্ড অফ পিরিয়ডিক প্রপার্টি। আপনি দেখবেন যে গ্রুপ ভিত্তিক বাড়ে না কমে, আর পর্যায় ভিত্তিক বাড়ে না কমে, এইটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এবং বাকি যে এই আমাদের পিরিয়ডিক প্রপার্টিগুলো আছে সেটার ক্ষেত্রে আপনারা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখানে দেখেন যে এখানে বিভিন্ন ধরনের আয়ন দেয়, যেমন এইখানে দেখেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপরে যেটা সিজিয়াম আছে, আচ্ছা লেড আছে এখানে। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টগুলো দেওয়া আছে। এই এলিমেন্টের মধ্যে যে দেখেন, এই যে এই প্রশ্নটা থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে, এইটা থেকেই আসে। এই যে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, দেখেন প্রদর্শক নিবন্ধন 2024-এ এই প্রশ্নটা আসছিল। সেটা হলো যে সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন ছোট না বড়, ক্লোরিন থেকে ক্লোরাইড আয়ন বড় না ছোট, এই যে প্রশ্নগুলো এখান থেকে পরীক্ষা প্রশ্ন আছে। কেন বড় ছোট, এটার ব্যাখ্যা পড়তে হবে। এইটা কেন ছোট বড় এইটা কিন্তু পড়তে হবে, যে সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন এটা বড় নাকি ছোট হবে তার আকার, ক্লোরিন থেকে ক্লোরাইড আয়নের আকারটা বড় হবে নাকি ছোট হবে, এবং কেন হবে, এই কেনর ব্যাখ্যা পড়তে হবে। কেনর ব্যাখ্যা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটার কেনর এক্সপ্লেনেশনটা পড়তে হবে চিত্র সহকারে, খুব সুন্দর করে এখানে আমরা অ্যানালাইসিস করেছি। আমাদের এই অ্যানালাইসিসটা ভালো করে দেখবেন এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্নগুলো আসে এগুলো দেখার চেষ্টা করবেন। যেমন এখানে সিমিলার ওয়েতে আমরা যদি বলি যে ম্যাগনেসিয়াম 2+ এবং সোডিয়াম প্লাসের মধ্যে কোনটা আকার বড় এবং কোনটার আকার ছোট, পটাশিয়াম এবং পটাশিয়াম প্লাসের মধ্যে কোনটার আকার বড় কোনটার আকার ছোট। এখানে দেখেন ক্লোরিন আছে, ক্লোরাইড আয়ন আছে। এই যে প্রশ্নগুলো যা বলেছি এখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। শাহরিয়ার ইবনে জয়নাল মিম বলেছেন ঢাকায় কই থাকেন আপনি, আমাকে কমেন্ট করবেন, মানে ইনবক্সে মেসেজ করবেন, বাসার অ্যাড্রেস দিয়ে দেবো ভাইয়া। আমি ঢাকায় মিরপুরে থাকি। যারা পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন
আপনারা কমেন্টে আমাকে মেসেজ করবেন, ঠিক আছে, বাসার অ্যাড্রেস দিব, চলে আসবেন, দেখা হবে, গল্প হবে। আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে 100% মনে রাখবেন, 100% এটাকে মনে রাখতে হবে। সেটা হলো যে আয়নীকরণ শক্তির যে এখান থেকে যে প্রশ্নগুলো, এখান থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন হয়, যে আয়নীকরণ শক্তির যে প্রশ্নগুলো এখান থেকে প্রায়শই প্রশ্ন হয়। আয়নীকরণ শক্তি থেকে এটার ডেফিনিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আয়নীকরণ শক্তির ডেফিনিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকে ভালো করে শেখার চেষ্টা করবেন। এবং আয়নীকরণ শক্তির উপর আমাদের কোন কোন প্যারামিটার কাজ করে, অর্থাৎ আয়নীকরণ শক্তি এটার যে পরিবর্তন, এটা কোনটার উপর ডিপেন্ড করতেছে, এই পরিবর্তনটা ভালো করে শেখার চেষ্টা করবেন। এবং আমাদের একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে বা বাম থেকে ডানে গেলে আমাদের যে পর্যায়ভিত্তিক যে আমাদের যে ধর্মগুলো আছে, এই আমাদের ধর্মগুলো কিভাবে কমে বাড়ে, এই তথ্যগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন আমরা এখান থেকে একটা প্রশ্ন দেখাই আপনাদের, এখান থেকে আমরা যে জিনিসটা দেখব, যেমন এখানে দ্বিতীয় আয়নীকরণ শক্তির ডেফিনিশনটা শিখবেন। আয়নীকরণ শক্তি মানে প্রথম আয়নীকরণ শক্তি, এটা ভালো করে শিখবেন, যে এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম আয়নীকরণ শক্তি বলতে কোনটাকে বোঝানো হয়। প্রথম আয়নীকরণ শক্তি বলতে মূলত আমরা আমাদের যে আয়নীকরণ শক্তিটা আছে এটা বলতে মূলত প্রথম আয়নীকরণ শক্তিকেই বোঝানো হয়। আর দ্বিতীয় আয়নীকরণ শক্তির ডেফিনিশন, এটা প্রায়শই পরীক্ষায় আসে, এটা এডমিশন টাইপের যে প্রশ্নগুলো আসে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে আমাদের যেমন হলে ম্যাগনেসিয়াম 2+, অর্থাৎ ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির ভ্যালুটা কত, এই ভ্যালুটা ভালো করে মনে রাখবেন। পর্যায় সারণীর ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির যে ভ্যালুটা কত, এটা ভালো করে শেখার চেষ্টা করবে। এবং এই যে আমাদের এখানে গ্রুপ ভিত্তিক বিভিন্ন ধরনের এখানে মৌলের সাথে তুলনা করা আছে, যেমন বেরিলিয়ামের থেকে বোরন, এখানে যে তাদের আয়নীকরণ শক্তি কোনটার বেশি কোনটার কম, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আয়নীকরণ, এখানে যে বিভবের মান কম বেশি কোনটা, বা এখানে যে আয়নীকরণ শক্তির মান কম বেশি, এই যে তথ্যগুলো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো দেখবেন। আচ্ছা, এখান থেকে আর কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এইখান থেকে তেমন কোনো কিছু নাই, হুন্ডের যে প্রিন্সিপাল, এগুলো আমরা ওইটার মধ্যেই চলে আসবে আলোচনার মধ্যে। আচ্ছা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎনাত্মকতা। ইলেকট্রন আসক্তি, এই যে পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, নিচের কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, বা এখানে সবচেয়ে মানে ইলেকট্রন আসক্তি সম্পন্ন গ্রুপ নিচের কোনটি পর্যায় সারণীর, এই যে এই তথ্যগুলো ভালো করে শিখবেন। আর এখান থেকে যেটা শিখবেন সেটা হলো ইলেকট্রন আসক্তির ডেফিনিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ইলেকট্রন আসক্তির ডেফিনিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সরাসরি ডেফিনিশন, যে ইলেকট্রন আসক্তি বলতে নিজে কোনটিকে বোঝানো হয়, আয়নীকরণ শক্তি বলতে নিচের কোনটাকে বোঝানো হয়, এবং গ্রুপ ভিত্তিক পর্যায় ভিত্তিক যে সম্পর্ক আছে সেইটা ভালো করে শিখবেন। যেমন এখানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি, কেন বেশি, এই কেনর উত্তর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ভৌতবিজ্ঞান পরীক্ষায় 2024 সালে পরীক্ষায় প্রশ্নটা আসছিল, নিবন্ধন স্কুল 2011-তে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছিল, এবং প্রভাষক নিবন্ধন দেখেন এখানে প্রায় কয়েকবার পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। 45তম BCS পরীক্ষা 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। তার মানে এই যে কেনর উত্তর, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি, কেন বেশি, এই যে বেশির যে উত্তর, এটা কিন্তু আমরা শিখব, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। এখান থেকে আর তেমন কোনো কিছু নাই, এগুলো আমাদের ক্লাসের মধ্যে এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, এটা ভালো করে শিখবে। আর নিষ্ক্রিয় গ্যাস, এই যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ে তো খুব সুন্দর আলোচনা করা আছে, নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস, এবং এই নিষ্ক্রিয় গ্যাস সমূহের যে আমাদের বৈশিষ্ট্যগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার মূল কারণটা কি, এই কারণটা ভালো করে শিখবেন। নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণটা কি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা এই যে স্টার মার্কিং করে দিচ্ছি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, এখান থেকে দেখার চেষ্টা করবেন। আর তড়িৎ ঋণাত্মকতা, এখান থেকে যে 49 BCS পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, সেটা কি হয়েছিল বলেন তো, যে নিচের কোনটি সবচেয়ে মানে নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তার ইলেকট্রোনেগেটিভ মানে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেই জায়গা থেকে তড়িৎ ঋণাত্মকতার যে ডেফিনিশন, এই ডেফিনিশন থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, যে তড়িৎ ঋণাত্মকতা বলতে নিচের কোনটিকে বোঝানো হয়, তড়িৎ ঋণাত্মকতা বলতে নিচের কোনটিকে বোঝানো হয়, এখানে অপশনের মধ্যে ছোট করে আপনার ডেফিনিশনটা লেখা থাকবে, আপনাকে সঠিক যে অপশনটা এটা কিন্তু দাগাতে হবে। তাহলে এই যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এবং আমাদের আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে বাড়ে নাকি কমে, উপর থেকে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে কমে নাকি বাড়ে, এই তথ্যগুলো আমাদের জানার প্রয়োজন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আমরা এখান থেকে 49 BCS পরীক্ষায় যে প্রশ্নটা কমন পেয়েছিলাম সেটা আমাদের এখানেই আসে,
যে পর্যায় সারণীর সবচেয়ে বেশি অর্থাৎ হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হলো আমাদের কি ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎনাত্মকতা কত আছে? 4 আছে। এবং অন্যান্য মৌলগুলোর ক্ষেত্রেও আমাদের তড়িৎনাত্মকতা আমাদের মনে রাখতে হয়, যেমন প্রায়শই আসে ক্লোরিনের তড়িৎনাত্মকতা, ব্রোমিনের কত, আয়োডিনের কত এবং অ্যাস্টাটিনের কত। এই যে আমাদের যে তড়িৎনাত্মক যে মৌলগুলো আছে সেটার যে এই ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎনাত্মকতার যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তবে আমাদের 49 BCS পরীক্ষায় এই যে আমাদের সবচেয়ে বেশি তড়িৎনাত্মক যে মৌল আমাদের ফ্লোরিন, এই যে আমরা প্রশ্নগুলো মার্ক করে দিচ্ছি এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। তার মানে সবচেয়ে বেশি তড়িৎনাত্মক মৌল কিন্তু ফ্লোরিন, এটার নাম আমাদের মনে রাখতে হবে এবং এই মনে রাখার মধ্য দিয়ে আমরা কিন্তু এখন নিচের দিকে চলে যাব। তাহলে ফ্লোরিন হলো সবচেয়ে তড়িৎনাত্মক মৌল। তাহলে আমরা একটু কমেন্ট করি, সবচেয়ে তড়িৎনাত্মক মৌল কোনটা? ফ্লোরিনের তড়িৎনাত্মকতা কত বলেন তো দেখি। ফ্লোরিনের তড়িৎনাত্মকতা কত এটা মনে রাখি এবং এইটাই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে প্রায়শই। তাহলে ফ্লোরিনের তড়িৎনাত্মকতা কত সবাই আমরা একটু দ্রুত কমেন্ট করি, প্রিয় ভাইয়া আপু যারা আছি দ্রুত আমরা একটু কমেন্ট করি যে ফ্লোরিনের তড়িৎনাত্মকতা কত, পরীক্ষায় প্রায়শই আসে। ফ্লোরিনের তড়িৎনাত্মকতা কত দ্রুত কমেন্ট করি প্লিজ ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা একটু দ্রুত কমেন্ট করব। ফ্লোরিনের তড়িৎনাত্মকতা কত? 14। একই গ্রুপে বাম থেকে ডান দিকে যাই, আমরা একই পর্যায়ে আমরা যখন বাম থেকে ডান দিকে যাই তখন হলো অধাতব ধর্ম বৃদ্ধি পায়, আর পর্যায় সারণীর আমরা যখন ডান থেকে বামের দিকে আসি তখন আমাদের ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এবং ধাতু এবং অধাতুর যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা এগুলো জানি, ধাতু অধাতুর বৈশিষ্ট্যগুলো ছোটোবেলা থেকেই জানি, আমরা এগুলো রিডিং পড়বো এবং এখান থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে না। করোনা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, করোনা সম্পর্ক আমাদের 49 BCS পরীক্ষায় করোনা সম্পর্কে থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল আমাদের 49 BCS পরীক্ষায়, 49তম BCS পরীক্ষায় আমাদের এখান থেকে প্রশ্ন হয়েছিল যে করোনা সম্পর্ক বলতে কি বোঝায়। করোনা সম্পর্ক আপনারা সবাই এখানে কমেন্ট করেছেন, 444 কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার। আমাদের 49 BCS পরীক্ষায় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন ছিল করোনা সম্পর্ক। দেখেন এখান থেকে আমাদের করোনা সম্পর্ক কাকে বলে এই ডেফিনিশনটা শেখার প্রয়োজন নাই, কিন্তু পরীক্ষায় যে প্রশ্নটা আসে নিচের কোন মৌলটির সাথে কোন মৌলটির করোনা সম্পর্ক রয়েছে, তাহলে নিচের কোন মৌলটির সাথে কোন মৌলটির করোনা সম্পর্ক রয়েছে এই প্রশ্নটা আসে এবং এই প্রশ্নটা আমাদের 49তম BCS পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা কমন ছিল। তাহলে কোন মৌলটির সাথে কোন মৌলটির আমাদের করোনা সম্পর্ক আছে এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে কোন মৌলটির সাথে কোন মৌলটির করোনা সম্পর্ক আছে, এখানে একটা চিকন বুদ্ধি আছে, এখানে একটা চিকন বুদ্ধি আছে, এই চিকন বুদ্ধি দিয়ে আমরা মনে রাখতে পারি। সেই চিকন বুদ্ধিটা হলো দেখেন লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের আমাদের কি আছে করোনা সম্পর্ক আছে, তাদের পারমাণবিক সংখ্যার পার্থক্য কত? 9। বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যার পার্থক্য কত? 9। আমাদের বোরন আর সিলিকন, বোরন কত? বোরন হলো আমাদের কত? 5 এবং সিলিকন হলো 14, পারমাণবিক সংখ্যার পার্থক্য কত? 9। আমাদের কার্বন হলো 6, ফসফরাসের হলো 15, তাহলে 15 আর 6 এর মধ্যে পার্থক্য কত? 9। তাহলে দেখেন এইখানে আমরা যেটাই দেখতে পাই না কেন, বেরিলিয়াম হলো 4, অ্যালুমিনিয়াম হলো 13, তাহলে 13 আর 4 এর মধ্যে পার্থক্য কত? 9। লিথিয়াম হলো কত? 3 আর ম্যাগনেসিয়াম হলো 12। তাহলে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকল মৌলসমূহের মধ্যে পারমাণবিক সংখ্যার পার্থক্য 9 থাকবে তাদের মধ্যেই কিন্তু পর্যায় সারণীর যে কর্ণ সম্পর্ক এটাই কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে কর্ণ সম্পর্ক মনে রাখার চিকন যে বুদ্ধি, এই যে চিকন বুদ্ধি লিখে দিয়েছি চিকন বুদ্ধি, সেটা কি যে পারমাণবিক সংখ্যার পার্থক্য 9 হবে। তাহলে পারমাণবিক সংখ্যার পার্থক্য 9 হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এতে এত কিছু দেখার দরকার নাই। যেমন লিথিয়াম বলছে, তাহলে লিথিয়াম বলছে, তাহলে আমরা দেখব লিথিয়ামের সাথে 9 যুক্ত করব, তাহলে লিথিয়াম হলো 3 আর 9 যুক্ত করলে হয়ে যাবে 12, তাহলে 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির নাম কি? ম্যাগনেসিয়াম। তাহলে আমাদের 9 থেকে যদি বেশি হয় তখন আমরা 9 বিয়োগ করব, আর 9 থেকে যদি কম হয় তখন আমরা 9 যুক্ত করব। যেমন বোরনের ক্ষেত্রে বোরন হলো কত? বোরন হলো 5, তাহলে বোরন হলো 9 থেকে কম আসে, তাহলে 9 যুক্ত করব, তাহলে 5-এর সাথে 9 যুক্ত করলে হবে 14, তাহলে 14 হলো আমাদের সিলিকন। এই যে তাহলে আমাদের বোরনের সাথে সিলিকনের কি থাকবে? কর্ণ সম্পর্ক থাকবে। তাহলে এখন যদি বলা হয় আমাদের যদি বলা হয় যেমন হলো ফসফরাস যদি থাকে, তাহলে ফসফরাসের সাথে নিচের কোন মৌলটির নিচের কোন মৌলটির কর্ণ সম্পর্ক রয়েছে, তাহলে ফসফরাস হলো 15, ফসফরাস হলো 15, তাহলে 9-এর বেশি আছে, তাহলে এবার 9 বিয়োগ করব, তাহলে 15 থেকে 9 বাদ দিলে 6 হবে, তাহলে 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির নাম হলো কার্বন। তাহলে ফসফরাসের সাথে কর্ণ সম্পর্ক থাকবে কার? কার্বনের কর্ণ সম্পর্ক থাকবে। তাহলে আমরা যেটা বুঝবো যে 9 থেকে কম হলে আমরা 9 যুক্ত করব, আর 9 থেকে যদি পারমাণবিক সংখ্যা বেশি থাকে তাহলে 9 আমরা বিয়োগ করে নিচের দিকে যে মৌলগুলো থাকবে তাদের সাথে আমরা কর্ণ সম্পর্ক মিল করব। তাহলে
আমরা পারমাণবিক সংখ্যার মধ্যে এই যে আমরা একটা মিল খুঁজে দেখে আমরা অবশ্যই এখান থেকে কর্ণ সম্পর্ক কার মধ্যে আছে কিনা এটা কিন্তু আমরা সহজেই বের করব। তাহলে এইখান থেকে যে পরীক্ষায় প্রশ্নটা হয়েছিল আমাদের 49 BCS পরীক্ষায় যে প্রশ্নটা হয়েছিল দেখেন এখান থেকে আমরা সহজেই এটার উত্তর করতে পারি। এই জন্য প্রশ্নগুলো আপনাদের আমরা অ্যানালাইসিস করেছি। বলেন তো দেখি এখানে এই যে আমাদের 17 নম্বর যে প্রশ্নটা আমাদের কোন যুগলের মধ্যে কর্ণ সম্পর্ক রয়েছে এটাকে সহজ করে বলি। তাহলে এই যে এখানে হলো বোরন, বোরন হলো কত 5, বোরন হলো 5 আর সিলিকন হলো কত 14। তাহলে এই যে 5 আর 14-র মধ্যে পারমাণবিক সংখ্যার পার্থক্য কত 9, তাহলে প্রথমটাই মিলে গেছে, তাহলে এইটাই হলো সঠিক উত্তর। কিন্তু এখানে বাকিগুলোর ক্ষেত্রে দেখেন এই যে লিথিয়াম হলো 3 আছে, আবার বেরিলিয়াম হলো 4 আছে, তাহলে 3 আর 4-এর মধ্যে পারমাণবিক সংখ্যার পার্থক্য কত 1, তার মানে এর মধ্যে কর্ণ সম্পর্ক নাই। ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম তাদের মধ্যে পারমাণবিক সংখ্যার পার্থক্য হলো 1, তাদের মধ্যে কি নাই, কর্ণ সম্পর্ক নাই। এবং বেরিলিয়াম আর হলো কি সিলিকন, এদের মধ্যে পারমাণবিক সংখ্যার পার্থক্য হলো কত আমাদের 10 আছে, তার মানে 9 পারমাণবিক সংখ্যার পার্থক্য থাকলে তাদের মধ্যে কর্ণ সম্পর্ক থাকে। এই যে একদম সহজ একটা টেকনিক, এটাকে বলা হয় চিকন বুদ্ধি। এই চিকন বুদ্ধি মনে রাখলে এরকম আমরা অসংখ্য চিকন ছোট ছোট বুদ্ধি মনে রাখবো। এখান থেকে আপনি খুব সহজেই আমাদের যে আমাদের যে 19তম নিবন্ধন পরীক্ষা হবে এখান থেকে প্রশ্নগুলো কিন্তু কমন পাবেন। বলেন কর্ণ সম্পর্ক বুঝতে পেরেছেন কিনা ভাইয়া আপু যারা আছি, কর্ণ সম্পর্ক আমরা বুঝতে পেরেছি কিনা বলেন তো। আমরা একদম 49 BCS পরীক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার যে প্রশ্নটা এটা কিন্তু আমরা সমাধান করে দেখলাম যে এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আমাদের সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলোকে খুব ভালো করে আয়ত্ত করা না করতে পারার কারণে আমরা কিন্তু এখান থেকে ভুল করে বসি। বলেন এই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন কিনা যে কর্ণ সম্পর্ক এই টপিকটা বুঝতে পেরেছেন কিনা। এই জন্য কর্ণ সম্পর্ক মাথায় আসলে আমাদের যে চিকন বুদ্ধি আছে, অর্থাৎ আপনি চিকনে পারমাণবিক সংখ্যার পার্থক্য এখানে 9 আছে কিনা এটা আপনি টেস্ট করে দেখবেন, তাহলে আপনি খুব সহজেই এখান থেকে আপনার মুখস্থ করা লাগবে না কার সাথে কার সম্পর্ক আছে, এগুলো ছন্দ আকারে মুখস্থ করা লাগে, এগুলো প্রয়োজন নাই। আপনি খুব সহজেই টেকনিক সহকারে শিখবেন আর পরীক্ষার মধ্যে কিন্তু সুন্দর করে সবার আগে সঠিক উত্তরটা দাগাবেন। তাহলে বলেন বুঝতে পেরেছেন কিনা ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার। আমরা একদম এই টপিকের মধ্য দিয়ে আমরা কিন্তু ক্লাসটা শেষ করে দিব। যারা যারা আমাদের ক্লাসটা করেছেন আপনারা আমাদের এই যে তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবেন। ওকে, যারা যারা ক্লাস করেছেন আমাদের এই ক্লাসটা কেমন লেগেছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে আমরা নিয়মিত টপিক ভিত্তিক আমরা গাইডলাইন ক্লাস দেবো। এই গাইডলাইন ক্লাসের মধ্য দিয়ে আপনারা ভালো করে স্টাডি করার চেষ্টা করবেন। আমরা আমাদের এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশনের যে আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন যে বইটা আছে এই বইয়ের উপর আমরা টপিক ভিত্তিক এখানে আমরা দুটো প্যাটার্নের প্রশ্ন আলোচনা করেছি। প্রথমত আমরা প্রশ্ন আলোচনা করেছি আপনার গ্রুপ ভিত্তিক যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা আলোচনা করেছি, যেখান থেকে 49তম স্পেশাল BCS পরীক্ষায় 8টা প্রশ্ন হয়েছিল। এই 8টা প্রশ্ন আমাদের বই থেকে কমন ছিল এবং আমাদের পিরিয়ডিক প্রপার্টি থেকে 2টা প্রশ্ন হয়েছিল। অর্থাৎ এখানে আমাদের এই আমাদের যে প্রশ্নটা ছিল কর্ণ সম্পর্ক ছিল এবং আমাদের মানে সবচেয়ে বেশি তড়িৎনাত্মক যে এলিমেন্টের যে নাম এটাও কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন ছিল। এই সমস্ত প্রশ্নগুলো আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে একদম হুবহু কমন ছিল। আপনারা যারা আমাদের বইটা সংগ্রহ করেননি দ্রুত সময় বইটা সংগ্রহ করবেন। যারা কোর্সে অ্যাড হতে চাচ্ছেন দ্রুত সময় কোর্সে অ্যাড হবেন। নতুন কোর্সের আমাদের রুটিন আমরা দিয়েছি, নতুন কোর্সের রুটিন অনুযায়ী আমাদের এখানে পেইড ব্যাচের নিয়মিত এখানে আমরা ক্লাসগুলো দিচ্ছি এবং পাশাপাশি এখানে আমাদের এক্সাম ব্যাচে আমরা নিয়মিত গাইডলাইন ক্লাস দিচ্ছি। এক্সাম হচ্ছে আপনাদের এখানে নিজেকে যাচাই করার একটা সুযোগ হচ্ছে। দ্রুত সময়ে আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করে এটার উপর টপিক ভিত্তিক বিস্তারিত স্টাডি করবেন, কারণ 140 মার্কের এই যে পড়াশোনা এটা কিন্তু সহজ পড়াশোনা না, এটা অনেক কঠিন পড়াশোনা। এটাকে আয়ত্ত করার জন্য অবশ্যই একটা সুন্দর মানে আপনার এই টপিক ভিত্তিক সুন্দর করে সাজানো গুছানো যে বই এটা কিন্তু প্রয়োজন আছে। আর এই জন্য আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা অনন্য, কারণ 70টা বোর্ড বইয়ের সার নির্যাসের আলোকে আমরা বইটা রচনা করেছি। এটা স্টাডি করবেন। এই স্টাডি করার মধ্য দিয়ে আজকে আমরা আমাদের এই যে পর্যায় সারণী যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু আমরা গাইডলাইন ক্লাসের মধ্য দিয়ে আজকে সমাপ্ত ঘোষণা করলাম। এখন আপনারা আপনাদের এই আজকের ক্লাস থেকে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। শহীদুল ইসলাম ভাইয়া বলেছেন টেকনিকটা খুব ভালো লাগলো স্যার, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আর বাকি যারা আছেন আপনারা ক্লাসটা করবেন। এবং মেহেদি হাসান কোর্স ফি কত? মেহেদি হাসান ভাইয়া আমাদের ইনবক্সে মেসেজ দেবেন, আমরা কোর্স ফি সম্পর্কে আমরা ইন ডিটেইলস আপনাকে বিস্তারিত জানাবো। আপনি আমাদের ইনবক্সে একটু মেসেজ করবেন। আমরা আজকে আর থাকতেছি না, ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইভে দেখা হবে।
লাইভটা আমরা আমাদের গ্রুপে শেয়ার করে দিব খুব দ্রুত সময়ের মধ্যে। আর যারা পিডিএফটা পাননি, আমি যদি রাতের মধ্যে দেওয়া পসিবল হয় আমি রাতের মধ্যেই দিচ্ছি, আদারওয়াইজ আগামীকাল সকালে দিব। আর আপনাদের স্টাডি করতে হবে ভালোভাবে ইনশাল্লাহ। পরবর্তী অন্য কোনো লাইভে দেখা হবে। সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।